চাপ দিলে দেখো ওখানে লেখা রেকর্ড অন দিস কম্পিউটার, তুমি সেখানে চাপ দিবা, ঠিক আছে? তাহলে তখন রেকর্ডিং হতে থাকবে। এই যে তোমার হচ্ছে, ঠিক আছে? এখন পজ দিয়ে রাখো। আচ্ছা, আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। আইনজীবী সনদ অধিকার আন্দোলনের 4 দফার মত বিনিময় ভার্চুয়াল মত বিনিময় সভায় যারা যুক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আমাদের আজকের এই মত বিনিময় সভা শুরু করব। আমাদের সাথে যারা যুক্ত হবে তাদের কথাও শুনবো, এখন যারা আছে তাদের কথাও শুনবো, আমাদের কথাও বলবো। আমি সবার শুরুতে যারা হচ্ছে এখন যুক্ত আছেন তাদের পরিচয়টা একটু আপনাদের সামনে করিয়ে দিচ্ছি। আমাদের সাথে যুক্ত হয়েছেন অ্যাডভোকেট তবারক হুসাইন, সিনিয়র আইনজীবী সুপ্রিম কোর্ট। আমাদের সাথে যুক্ত হয়েছেন আকমল হোসেন, সে বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক। আমাদের সাথে আছেন সুজন বিপ্লব, আমাদের সংগঠনের আহ্বায়ক। আমাদের সাথে আছেন পলাশ কুন্ডু, সে অভিভাবক প্রতিনিধি। আমাদের সাথে আছে এমডি আমিনুল ইসলাম, শিক্ষানবিশ আইনজীবী। আমাদের সাথে আছে এমডি মাসুম বিল্লাহ, শিক্ষানবিশ আইনজীবী। আমাদের সাথে আছে সিয়াম সারোয়ার জামিল, সে গণমাধ্যম কর্মী। আমাদের আজকের এই অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন আমাদের অনুষ্ঠানের আহ্বায়ক সুজন বিপ্লব। আমি সুজন বিপ্লবকে তার বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ জানাচ্ছি। সুজন বিপ্লব, আপনি আনমিউট করে আপনার বক্তব্যটা হচ্ছে ই করেন। আইনজীবী সনদ অধিকার আন্দোলন আয়োজিত মতবিনিময় সভায় আমন্ত্রিত অতিথি আইনজীবী, সংবিধান ও আইন বিশেষজ্ঞ, শিক্ষক, সাংবাদিক, আইন শিক্ষার্থী ও শিক্ষানবিশ আইনজীবীগণ এবং আমাদের আন্দোলনের সাথে যারা যুক্ত আছেন অনলাইন অফলাইনের বাইরে সারা দেশের শিক্ষানবিশ আইনজীবী, আইন ছাত্র ছাত্রীবৃন্দ এবং আমাদের আন্দোলনের শরীর সবাইকে আইনজীবী সনদ অধিকার আন্দোলন এর পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা। আজ ফাগুনের প্রথম দিন, আমরা অনুষ্ঠানের শুরুতে সবাইকে বসন্তের শুভেচ্ছাও জানাই। যদিও বসন্ত অধরা শিক্ষানবিশ আইনজীবীদের জীবনে, আমরা বসন্তের আগুন থেকে আগুন ধার করে আমাদের জীবন আলোকিত করব, আমাদের সমাজ, জাতি, দেশকে আইনি সেবা দেব, সেই ব্রতে আমরা আইনজীবী সনদ অধিকার আন্দোলন কাজ করে যাচ্ছি। যাক, আমরা এখন মূল কথায় আসি। ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন 4 দফা দাবি শীর্ষক মত বিনিময় সভা ও প্রাসঙ্গিকতা। তো আমাদের 4 দফার মধ্যে রয়েছে যে প্রচলিত জটিল, ব্যয়বহুল, সময় সাপেক্ষ 3 ধাপের পরীক্ষা নামক ছাঁটাই প্রক্রিয়া বাতিল পূর্বক সৃজনশীল পরীক্ষা পদ্ধতি প্রবর্তন করা, শিক্ষানবিশকাল 1 বছর করা, 1 বছর শিক্ষানবিশকালে নির্দিষ্ট সংখ্যক সভা, সেমিনার, প্রশিক্ষণ ও অ্যাসাইনমেন্টে অংশগ্রহণমূলক সৃজনশীল পরীক্ষা সাপেক্ষে আইনজীবী সনদ প্রদান করা, আইনের ছাত্র সংখ্যা নির্দিষ্ট করা, কাম্য ছাত্র সংখ্যা নির্দিষ্ট করা, প্রয়োজনে আইন পেশা এবং আইনের যে পাঠ্যসূচি তার সংশোধন করা এবং শিক্ষানবিশকালে ন্যূনতম মামলায় একটি স্তর পর্যন্ত শিক্ষানবিশের অংশগ্রহণের সুযোগ এবং শিক্ষানবিশকালে সম্মানী ফি নিশ্চিত করা, বার কাউন্সিলের মাধ্যমে এরকম কিছু দাবি দেওয়া, যৌক্তিক দাবি দেওয়া নিয়ে আমরা আজকের এই মত বিনিময় সভা আয়োজন করেছি। আমরা জানি যে
বর্তমান প্রচলিত পরীক্ষা পদ্ধতিতে নিয়ম মতো এবং নিয়মিত পরীক্ষা না হওয়া, বছরের পর পরীক্ষা না হওয়া আইন শিক্ষার্থী এবং শিক্ষানবিশদের জীবনে একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তারা বেকারত্বে ভুগছে, তারা পেশা থেকে ছিটকে পড়ে যাচ্ছে। তা থেকে আমাদের রাষ্ট্রিকভাবে ক্ষতি হচ্ছে, যেমন সামাজিক জীবনেও ক্ষতি হয়ে যাবে এবং একদল শিক্ষিত বেকার তৈরি হচ্ছে। এই সমস্ত সমস্যার সমাধান কল্পে দক্ষ আইনজীবী সৃষ্টিতে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, সম্মানিত অতিথিবৃন্দ, এই সংকট থেকে কিভাবে উত্তরণ ঘটানো সম্ভব সে সমস্ত ব্যাপারে আপনাদের তীব্র আলোচনা আমরা প্রত্যাশা করি। আমি আর কথা না বাড়িয়ে আজকের এই মতবিনিময় সভা সঞ্চালনের জন্য আহ্বান করছি আইনজীবী সনদ অধিকার আন্দোলন কেন্দ্রীয় কমিটির অন্যতম যুগ্ম আহ্বায়ক শিক্ষানবিশ বন্ধু রুমি রহমানকে। রুমি রহমান আজকের অনুষ্ঠান সঞ্চালনা করবেন। ধন্যবাদ সুজন বিপ্লব। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছে অ্যাডভোকেট আইনুন নাহার সিদ্দিকা, গণতান্ত্রিক আইনজীবী সমিতির সাংগঠনিক সম্পাদক। আপনাকে ধন্যবাদ। তো আমরা এখন আমাদের শিক্ষক, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক আকমল হোসেনের কথা শুনব। শুভ সন্ধ্যা। শিক্ষানবিশ আইনজীবী এদের দাবি দেওয়ার জন্য গঠিত পরীক্ষা আইনজীবী সনদ অধিকার আন্দোলন আয়োজিত আজকের এই অনলাইন আলোচনা সভার শ্রদ্ধাভাজন সভাপতি, আজকের আলোচনা সভায় অংশগ্রহণকারী বিজ্ঞ আইনজীবীগণ, শিক্ষানবিশ আইনজীবী, গণতান্ত্রিক আইনজীবী সমিতির কেন্দ্রীয় নেতা এবং যারা যুক্ত হয়েছেন সবাইকে বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষা সমিতির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে মহান ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে সংক্ষেপে আমি দু একটা কথা বলতে চাই। আসলে দাবি দেওয়ার প্রসঙ্গটা এক, আর পেশাগত দাবি দেওয়ার বিষয়টা আলাদা। সেই দিক থেকে সম্মানিত এবং বিজ্ঞ আইনজীবীরা আছেন, তারা এই বিষয়টা খুব ভালো বলতে পারবেন। তবে আমি সাধারণ শিক্ষায় শিক্ষিত এবং শিক্ষক আন্দোলনের সাথে যুক্ত, সেই দিক থেকে আন্দোলনের প্রাসঙ্গিকতা এবং তাদের সিলেবাস কারিকুলাম এবং সিলেবাস কারিকুলামের আলোকে তাদের গড়ে তোলা, অর্থাৎ তাদের পেশার আলোকে সেই জায়গা থেকে কতগুলো পরীক্ষা দরকার এবং কতগুলো পরীক্ষা দরকার না, সেইগুলো আলোকে দুই একটা কথা বলতে চাই। আমাদের দেশে সর্বশেষ 2010 সালের যে জাতীয় শিক্ষানীতি প্রণীত হয়েছে, সেই শিক্ষানীতিতে কতগুলো বিষয় বলা হয়েছে। সেই শিক্ষা বিষয়ের অনেকগুলো স্তরের মধ্যে বিশেষ করে আইন শিক্ষা যে একটা চ্যাপ্টার রয়েছে, সেখানে যে জিনিসটা বলা হয়েছে সেটা বলা হচ্ছে যে আইন শিক্ষার মাধ্যমে দুই ধরনের কার্য সম্পাদন করাই হচ্ছে আইন শিক্ষার মূল লক্ষ্য হবে। একটা হচ্ছে পেশাগত দিক, আর একটা হচ্ছে ব্যবহারিক দিক। এই দুইটাই কিন্তু এই শিক্ষার প্রধান দুইটা দিক, এবং কি লক্ষ্যে এই কাজটা করা হবে সেটা কিন্তু আমাদের জাতীয় শিক্ষানীতিতে বলা হয়েছে। সেটা বলা হয়েছে যে সুদক্ষ শিক্ষক তৈরি করা, অর্থাৎ যারা শিক্ষার্থীদের আইন শিখাবেন, আইন সম্পর্কে জানাবেন, সেই কারণে সুদক্ষ কিছু শিক্ষক তৈরি করা। দ্বিতীয়ত বলা হয়েছে যে সুদক্ষ আইনজীবী তৈরি করা, যারা হচ্ছে দেশ জাতি মানুষের বিভিন্ন প্রয়োজনে আইনগত সহায়তা দেওয়ার জন্য সেবামূলক কাজ করবেন। আর একটা বলা হচ্ছে আইনবিদ বিচারক তৈরিতে সহায়তা করা। এই কাজগুলো করার জন্য তারা যে সিলেবাস প্রণয়ন করেছেন, তারা যে কারিকুলাম দিয়েছেন, সেই সিলেবাস এবং কারিকুলামের আলোকে কিন্তু কিছু মানুষ গড়ে তোলা হচ্ছে। সেই মানুষ গড়ে তোলার ক্ষেত্রে তাদের মূল্যায়নের জায়গায় 2010 সালের জাতীয় শিক্ষানীতিতে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে
এই মূল্যায়নের পদ্ধতি হবে, মূল্যায়নের কারণটা হবে জ্ঞান অর্জন সম্পর্কিত, অর্থাৎ সে বিষয়বস্তুগত বিষয়ে জ্ঞান অর্জন করতে পারছে কিনা সেইটা হচ্ছে যাচাই বাছাই করবে পরীক্ষার ভিতর দিয়ে। আরেকটা আছে অনুভূতি সম্পর্কিত এবং মনন সম্পর্কিত, অর্থাৎ মানুষের যেহেতু সাইকোলজিক্যাল বিষয় আছে, মেন্টালিটি আছে, স্থানকাল পাত্র ভেদে সেইটা উপলব্ধি করা এবং সেই আলোকে তাদের আইনের প্রয়োগের বিষয়টা একটা বিবেচ্য বিষয়। সেই দিক থেকে এই যে শিক্ষানবিশ আইনজীবীদের আইন পেশায় প্রবেশের জন্য যে পরীক্ষা পদ্ধতিটা, অর্থাৎ সর্বশেষ যে পরীক্ষা পদ্ধতি, এই সবগুলো যদি আমি বিচার করি তাহলে দেখা যাবে যে আমাদের এই শিক্ষা জীবনের প্রায় 9টা পরীক্ষার বৈতরণী পার হতে হচ্ছে। একজন শিক্ষার্থী পিএসসি পরীক্ষা, জেএসসি পরীক্ষা, এসএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষা এবং স্নাতক, এই 5টা পাবলিক পরীক্ষা কিন্তু সে উত্তীর্ণ হচ্ছে। এবং তারপরে যদি কেউ গ্রাজুয়েশন করার পরেও সাধারণভাবে যদি আইন পেশায় পড়ে, তাকেও আবার 2 বছর পড়তে হচ্ছে এবং 2টা পরীক্ষা দিতে হচ্ছে, অর্থাৎ তার 7টা পরীক্ষা ওইখানে দিতে হচ্ছে। এবং অনার্সের যে শিক্ষার্থীরা 4 বছর ব্যাপী যে অনার্সের শিক্ষা রয়েছে, তাদের কিন্তু তাদের বিশ্ববিদ্যালয়ে থেকে 4টা পরীক্ষা দিয়ে কিন্তু তাদেরকে পাশ করতে হচ্ছে। এবং এইগুলো সরকার নিয়ন্ত্রিত, সরকারের পরিকল্পিত নিয়ম অনুযায়ী শিক্ষা বোর্ডগুলো এবং জাতীয় বিশ্ববিদ্যালয় এবং সরকার শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশিত নিয়ম এবং পদ্ধতি অনুযায়ী কিন্তু তাদের জানার দক্ষতা, যোগ্যতা, অভিজ্ঞতা সব কিন্তু মূল্যায়ন করা হচ্ছে। সেইটা যদি যথাযথভাবে হয় তাহলে একটা কাজের জন্য ঢোকার জন্য আবার যে ব্যাপক সময় এবং দীর্ঘমেয়াদী যে পরীক্ষা, এই যে এমসিকিউ পরীক্ষা, আবার দিচ্ছে রিটেন পরীক্ষা, আবার ভাইভা পরীক্ষা, তাহলে এইটা কিন্তু পরীক্ষার ভারেই কিন্তু আমাদের মধ্যে একটা আতঙ্ক কাজ করে। এইটা একটা জিনিস। আর একটা জিনিস হচ্ছে সরকারের সর্বশেষ যে বিশ্বায়নের যে নীতিমালা, ফ্রি ইকোনমি বা খোলা বাজার নীতির যে কনসেপ্ট, সেই কনসেপ্টে আমাদের পণ্য, আমাদের শ্রম কিভাবে কাজে নিয়ে যেতে হচ্ছে এবং চাহিদা এবং যোগান দ্বারা নির্ধারিত হচ্ছে। অর্থাৎ কোনো পণ্য যদি তার মানুষের চাহিদা পূরণ করতে পারে তাহলে মানুষ কিনবে, পূরণ করতে না পারলে কিনবে না। তাহলে আমি যদি এই নীতি গ্রহণ করি তাহলে যে শিক্ষার্থীটা আইন পড়েছে 2 বছরের বা 4 বছরে, তাহলে তাকে ওই পেশায় দিতে আপত্তি কেন? তাহলে সে সেখানে যেই তার দক্ষতার পরিচয় দিবে, সে তার পারফরমেন্স শো করবে। যদি সে দক্ষতা পরিচয় দিতে না পারে, পারফরমেন্স শো করতে না পারে, তাহলে সেই পেশায় সে টিকতে পারবে না। আমি যদি দ্বিচারিতা অনুসরণ করি তাহলে কিন্তু একটা সংকট সৃষ্টি হয়। এই একটা দিক। আর একটা দিক হচ্ছে আমাদের যে সরকার এবং রাষ্ট্রের তার কিছু কিন্তু দায়িত্ব আছে। কারণ এই দেশে আমরা যারা শিক্ষার্থী বা আমরা যারা শিক্ষক, এই দেশের নাগরিক, নাগরিক হিসাবে রাষ্ট্রের কিছু দায়িত্ব আছে যে এই নাগরিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা, এই নাগরিকদের জীবন জীবিকার ব্যবস্থা করা, এই নাগরিকদের শিক্ষা ও স্বাস্থ্য নিশ্চিত করা। সেইটা যদি হয় তাহলে এই আইনজীবীরা যদি ওই পেশায় যে তার কর্মসংস্থানের একটা সুযোগ পায়, তাহলে আমার তো মনে হয় যে এইখানে এই বাইন্ডিংসটা রাখার কোনো যৌক্তিকতা দেখিনি। আর একসময় আমরা দেখেছি যে দেশ সংখ্যা কত ছিল, জেলা পর্যায়ে আদালত গুলো ছিল, কিন্তু সেই তুলনায় তো লোক দ্বিগুণ হয়েছে, লোক সংখ্যা দ্বিগুণ হয়েছে এবং সেই তুলনায় আমাদের দেশের কোর্ট কাছারি কি কিন্তু বৃদ্ধি পেয়েছে? তো বৃদ্ধি পায় নাই। তাহলে কোর্ট কাছারি বৃদ্ধি হলে এবং আমরা দেখি যে আইনের জট দেখতেছি, বছরের পর বছর বিচারের ফাইসালা আমরা দেখতে পাচ্ছি না। আমরা কি জন্য হচ্ছে? বিচারের স্বল্পতার কারণে হচ্ছে। বিচারের স্বল্পতা যদি হয়তো এই বিচারক কারা হচ্ছে? এই বিচারক তো আইন পেশায় যারা পড়ে আসছে, আইন পেশায় যারা পড়ায়, সিনিয়র আইনজীবীদের ভিতর থেকে তৈরি হচ্ছে। তাহলে আমি যদি আন্তরিক হই তাহলে এই জায়গা থেকে আরো কিন্তু অনেক মানুষের একটা কাজের জায়গা তৈরি করা সম্ভব এবং তাদের যে দক্ষতা যোগ্যতা সেইটা দিয়ে জনগণের সেবা করানোরও কিন্তু সুযোগ আছে। এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে গ্রাম আদালতের কথা আমরা শুনি যে আমাদের দেশে প্রত্যেক ইউনিয়ন পর্যায়ে একটা গ্রাম আদালতের কথা শুনি। সেখানে চেয়ারম্যান সাহেব আছে, আরো অন্যান্য পক্ষ বিপক্ষের লোকজন নিয়ে যে আদালত,
যে সেই আদালতগুলোতে তো আমাদের আইনজীবীদের, জুনিয়র আইনজীবী যারা আছে বা সিনিয়র আইনজীবী যারা আছে, সেইখানে তো তাদের একটা কাজের সুযোগ দিলে তাহলে তো আইনজীবীর সংখ্যা কিন্তু অনেক প্রয়োজন। সেই ক্ষেত্রে এই যে যারা শিক্ষানবিশ আইনজীবী আছে সনদ পাচ্ছে না, কারণটা কি? সনদ পেলে হয়তো তাদের অ্যাকোমোডেশনের জায়গা হয়তো নেই, যেই কারণে হয়তো এটা হয়তো কঠোর করা হচ্ছে। এইটাকে আমি মনে করি মেধা যাচাই কোনো পরীক্ষা না, এইটা হচ্ছে একটা ছাঁটাই পরীক্ষা। অর্থাৎ একজন মানুষের মিনিমাম হয়তো আইনজীবী হওয়ার জন্য তার যে যোগ্যতা, সেই যোগ্যতা তো সে অর্জন করে আসে অনেক আগে থেকেই। পাবলিক পরীক্ষাগুলো যখন সে পাশ করেছে তাহলে তো সে মিনিমাম যোগ্যতা অর্জন করেছে। মিনিমাম যোগ্যতা যদি অর্জন করে তাহলে সে ওইখানে যাওয়ার বাধা রাখার কোনো যৌক্তিকতা নেই। তারপরে তার হচ্ছে অগ্রগতি, তার পারফরমেন্স শো করার যে বিষয়টা, সেইখানে হচ্ছে তার চেষ্টা, তার তদবির, তার হচ্ছে পারফরমেন্স শো করার বিষয়, পরিশ্রম করা, সেই বিষয়গুলো কিন্তু আছে। কিন্তু মিনিমাম একটা স্পেস সবার জন্য করে দেওয়া উচিত বলে আমার মনে হয়। সেই জায়গা থেকে আমি মনে করি 2010 সালের যে শিক্ষানীতি, সেই শিক্ষানীতির আইন শিক্ষার উদ্দেশ্য লক্ষ্যের যে জায়গাটা এবং সেই উদ্দেশ্য এবং লক্ষ্য বাস্তবায়ন ক্ষেত্রে পরীক্ষার যে মূল্যায়ন, সেটা সরকারই করছে, সরকার নির্ধারিত বিভিন্ন এজেন্সি করছে। অর্থাৎ সেইখান থেকে যে এটা হচ্ছে, মূল্যায়নটা হচ্ছে, সেই মূল্যায়নটা যদি প্রপার হয় তাহলে পরের এই পরীক্ষাগুলোর এত বাইন্ডিং রাখার কোনো যৌক্তিকতা নেই। এখন হয়তো বলতে পারে যে আগের পরীক্ষাগুলো হয়তো সেইভাবে হচ্ছে না, যে কারণে তাকে নতুন ভাবে জাজমেন্ট করার প্রয়োজন হচ্ছে। তাহলে কিন্তু আমাদের সেইখানেও যেতে হবে যে আমাদের নিচের যে পরীক্ষাগুলো হচ্ছে, তাহলে সেই পরীক্ষাগুলো যাতে স্বচ্ছতার সাথে হয়, তাহলে সেইগুলো কিন্তু বিবেচনার দাবি রাখি। তাহলে যাতে আমরা হচ্ছে পরীক্ষার ভারে যাতে আমরা দুর্বল হয়ে না পড়ি, পরীক্ষার ভিতরে যেন আমাদের আতঙ্ক এবং সময় না কাটে। এবং তারপরে আরেকটা জিনিস হচ্ছে পার কাউন্সিল পরীক্ষাগুলো তা আবার যথাসময় হচ্ছে না, আমি যতটুকু জানি। যথাসময় না হয় এটাও কিন্তু একটা বিরাট সমস্যা, এটাও একটা বিরাট সমস্যা। এইখানে রাজনৈতিক কোনো বিষয় করছে কিনা সেটা আপনি আপনারা বিজ্ঞ আইনজীবী তারা বলতে পারেন। কারণ হচ্ছে বার কাউন্সিল যে নির্বাচন প্রক্রিয়া, এবং এই নির্বাচন প্রক্রিয়ায় জেতার জন্য তাদের সমর্থিত, তাদের মনোনীত, তাদের আজ্ঞাবাহী বা তাদের পক্ষের লোক প্রয়োজন, এবং সেই আলোকে সেই লোকগুলো আসছে কিনা, এই বিষয়গুলো হয়তো মাঝে মধ্যে কাজ করে, যে কারণে এটাও একটা সংকট হতে পারে। সেই ক্ষেত্রে আমি বলবো যারা শিক্ষানবিশ আইনজীবী হিসাবে আছেন, নিজেদের অধিকারের জায়গাটা সংগঠিত হওয়ার বিকল্প নাই, এবং সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে তাদেরকে এই বিষয়টা ভালো করে বোঝানোর জায়গাটা দিতে হবে। এবং এই যাওয়ার ভিতর দিয়েই কিছু হয়তো করা সম্ভব। সেই ক্ষেত্রে আমরা কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, আমরা মুক্তিযুদ্ধের আলোকে, সকল মানুষের ভাতৃ সংবিধানের আলোকে তার যে অধিকার, সেই অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে আমাদের একাত্মতা থাকবে, এবং সেই অধিকারের মধ্যে মানুষের কর্মসংস্থানের বিষয়টা কিন্তু একটা গুরুত্বপূর্ণ। সেই বিষয়টা ভেবে দেখার প্রয়োজন। আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য আমি আয়োজকদের, বিশেষ করে আইনজীবী সনদ অধিকার আন্দোলনের আয়োজককে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। শুভরাত্রি। ধন্যবাদ। আমরা আমাদের আকমল ভাইয়ের কথা শুনলাম। আকমল ভাই হচ্ছে আমাদের আমাদের জন্য খুব মানে গুরুত্বপূর্ণ আলোচনা করলেন শিক্ষানবিশদের জন্য। আমরা যে আলোচনাগুলো করে থাকি আর কি, মূলত যে এই বিচার ব্যবস্থার জটিলতা, যে সমস্যা তৈরি হচ্ছে সেগুলো আর কি, সেজন্য ধন্যবাদ। তো আমরা এখন আমাদের সাথে যুক্ত হয়েছে সাংবাদিক অনিন্দ আরিফ। আমরা অনিন্দ আরিফের কথা শুনবো। আমি প্রচুর তোমার খবর ভাই বোধহয় কিছু বলবো। তবারক ভাই কিছু বলবেন? না, আমি কি
আলোচনাটা তো আমি জাস্ট শুনলাম। হ্যাঁ, আমার একটু অল্প কিছু কথা বলে আমি আমার বক্তব্য শেষ করে দেই। আচ্ছা আমার মনে হয় সেটাই ভালো হবে। আচ্ছা, আমরা তাহলে আপনার কথা শুনি, বলেন আপনি। অধ্যাপক সাহেব যেটা বলেছেন সেটা তাত্ত্বিক দিক থেকে খুবই সুন্দর কথাগুলো বলেছেন। প্রথমত মনে রাখা দরকার যে বাংলাদেশ যে মূল নীতির উপরে প্রতিষ্ঠিত হয়েছিল আমরা সেখানে নাই। আমরা এখন সেখান থেকে সরে গেছি। বাজার অর্থনীতি আমাদের বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন ছিল না, বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন অন্যটা ছিল। সেটা ছিল সমাজতান্ত্রিক বাংলাদেশ হবে, গণতান্ত্রিক বাংলাদেশ হবে, ধর্মনিরপেক্ষ বাংলাদেশ হবে। আমরা এখন অনেক কিছুতেই নাই, ধর্মনিরপেক্ষ বাংলাদেশ নাই। এখন আমাদের রাষ্ট্র ধর্ম ইসলাম সেটাও আছে, আর সমাজতান্ত্রিক বাংলাদেশ নাই। আমরা এখন সরকারের যে দল আছে সেই সরকারের দল বাজার অর্থনীতি গ্রহণ করেছে, আর যারা সমাজতন্ত্রের পক্ষের শক্তি সেই পক্ষের শক্তি সেই বাজার অর্থনীতির বিরুদ্ধে দাঁড়িয়ে কোনো ধরনের কোনো আন্দোলন তৈরি করতে পারেননি। গতিকে আমাদের সেই ব্যবস্থাটা মেনে নিতে হচ্ছে। তো এটার এই দিক থেকে অনেক কথা। তারপরে হচ্ছে যে 2010 সালের যে শিক্ষানীতির কথা বললেন, শিক্ষানীতিতে যেটা বলা হয়েছে যে দক্ষ আইনজীবী তৈরি করা আর দক্ষ পেশাজীবী তৈরি করা, দক্ষ বিচারকও তৈরি করা আরেকটা কাজ ছিল, যেটা আইনজীবীদের মধ্য থেকেই বিচারক তৈরি হয়, এটা সত্য। তো আমি আমার জীবনে একটা সুযোগ হয়েছিল, আমি দুইবার বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচিত সদস্য ছিলাম। 1998 সাল থেকে 2001 এই আসতে 2001 এবং 2001 থেকে 2004 পর্যন্ত। সেই সময়ে আমি বাস্তবতার নিরিখে দুই একটি কথা বলি। আমাদের এইখানে যেমনি ভাবে সব জায়গাতে আমাদের সংবিধানে কিন্তু বলা আছে একমুখী শিক্ষা ব্যবস্থার কথা, কিন্তু বাস্তব ক্ষেত্রে সাধারণ শিক্ষাটা হচ্ছে আমাদের তিনমুখী, কমপক্ষে তিনমুখী বা চারমুখী বলা যেতে পারে। আমাদের ক্যাডেট কলেজ আছে, আমাদের এই যে ইংরেজি মাধ্যমের কলেজগুলো স্কুলগুলো আছে, সাধারণ স্কুলগুলো আছে, আবার মাদ্রাসাগুলো আছে। এটা এখানে হচ্ছে, এবং রাষ্ট্র কিন্তু সেই সংবিধানের কথাটা যেটা ছিল সংবিধানের যে লক্ষ্য সেই লক্ষ্য বাস্তবায়ন করতে পারেনি। ঠিক আইন পেশার ক্ষেত্রেও দেখা যায় যে আইন শিক্ষার ক্ষেত্রে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো যেটা রাষ্ট্রীয় উদ্যোগে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়, সেই রাষ্ট্রীয় উদ্যোগে প্রতিষ্ঠিত শিক্ষা বিশ্ববিদ্যালয়গুলোতে এক ধরনের, সবগুলোতে না হলেও বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে আইন শিক্ষার ব্যবস্থা আছে। আবার বিভিন্ন জেলা পর্যায়ে বা ঢাকা মহানগরীতেও একাধিক আইন কলেজ প্রতিষ্ঠিত আছে। আইন কলেজ থেকে যারা বেরিয়ে আসেন তাদের অধিকাংশই হচ্ছেন বিভিন্ন পেশায় চাকরিজীবী। তারা অবসর সময়ে বা বিকেলে সন্ধ্যার পরে গিয়ে আইন কলেজগুলোতে পড়াশোনা করেন, তারপরে একটা ডিগ্রি নিয়ে চলে আসেন। আর আইন বিশ্ববিদ্যালয়গুলোতে আবার সেই বেসরকারি বিশ্ববিদ্যালয় ও সরকারি বিশ্ববিদ্যালয়, অর্থাৎ আইনগতভাবে অর্ডিন্যান্স দিয়ে প্রতিষ্ঠিত যে বিশ্ববিদ্যালয়গুলো সেই বিশ্ববিদ্যালয়গুলো একটা, আরেকটা হচ্ছে যে বেসরকারি ভাবে যে বিশ্ববিদ্যালয় সেই বিশ্ববিদ্যালয়গুলোতেও আইন পড়ানো হয়। তো বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে আইন পড়ানো না, শুধু সব ধরনের ডিগ্রির ক্ষেত্রে একটা কথা প্রচলিত আছে, একটা ধারণা প্রচলিত আছে, একটা পারসেপশনও তৈরি হয়ে আছে যে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা অনেকটা ডিগ্রি কেনা বেচাও হয়। আর যে আইন কলেজগুলো থেকে যারা বেরিয়ে আসেন আর বিশ্ববিদ্যালয় থেকে যারা বেরিয়ে আসেন তাদের মানের দিক থেকে তাদের মধ্যে অনেক ভেদা বা গুণগত পার্থক্য আছে। তো আমি আমার বাস্তবতার নিরিখে আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে আমি যে সময় বার কাউন্সিলে ছিলাম সেই সময় যদি আমি পরীক্ষা কমিটি যেটা ছিল সেই সময়, আজকের যে পরীক্ষা নেওয়ার যে ব্যবস্থাটা হয়েছে এনরোলমেন্ট কমিটি যেটা আছে, সেই কমিটিতে এখন আমরা যুক্ত করেছি বা বার কাউন্সিল যুক্ত করেছে আইন অনুযায়ী
বিচারপতিদের, সেই আমরা যে সময় ছিলাম সে সময় বিচারপতিরা সেখানে ছিলেন না, আইনজীবীরাই যারা নির্বাচিত প্রতিনিধি তারা এবং অন্যান্য আইনজীবীরাই সেই এনরোলমেন্ট কমিটিতে থাকতেন। আমাদের সময়ে একটা সিস্টেমটা ছিল যে 6 মাসে আমরা শিক্ষানবিশ সম্পন্ন করার পর আমরা পরীক্ষাগুলো নিতে পারতাম বা নিতাম। আমি আশ্চর্য হই যে সেই বার কাউন্সিল আজকে যে কোন পর্যায়ে গেছে। আমাদের সময়ে কিন্তু যে আমি 6 বছর ছিলাম, সেই 6 বছরে প্রতিটি 6 মাস অন্তর কিন্তু পরীক্ষা হয়েছে এবং 2-3 মাসের মধ্যে, হ্যাঁ রেজাল্ট দিতে কোনো কোনো ক্ষেত্রে একটু দেরি হয়েছে, তবে 2-3 মাসের মধ্যে রেজাল্ট গুলো দেওয়া হয়েছে। এবং সেই রেজাল্ট দেওয়ার ক্ষেত্রে কোনো কোনো সময় আমিও কিছু ভূমিকা পালন করেছি। আজকে কেন সেটা হচ্ছে না সেটা আমি নিজে বলতে পারবো না। তার কারণ হলো এটা জবাবদিহি করতে হবে বর্তমান যারা বার কাউন্সিল চালাচ্ছেন তাদেরকেই। তবে শিক্ষানবিশ যে আইনজীবীদের যে দাবি, আর সেই দাবির সাথে আমি একটা জিনিস যোগ করি বা সেটাই আমি জোরালোভাবে সমর্থন করি, যেটা যে একটা পদ্ধতি অনুযায়ী, নিয়ম অনুযায়ী একটা নির্দিষ্ট সময়ে পরীক্ষা হতেই হবে এবং পরীক্ষা হওয়ার 2 মাসের মধ্যে হোক আর 1 মাসের মধ্যে হোক, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে রেজাল্টটা দিয়ে দিতে হবে। এই ব্যবস্থাটা নিশ্চিত করা অত্যন্ত প্রয়োজন। বর্তমানে নাকি একটা হচ্ছে এমসিকিউ, তারপরে হচ্ছে আরেকটা রিটেন, তারপরে হচ্ছে আরেকটা ভাইভা। আমি আপনার অধ্যাপক সাহেবের সাথে একমত পোষণ করি, এত পরীক্ষার কোনো প্রয়োজন নাই। এমসিকিউ নিয়ে যাদেরকে আমরা ইয়ে করি, যদি নেই, তো তাদের মাঝ থেকে যাদেরকে আমরা সিলেক্ট করব, তারা তাইলে রিটেন পরীক্ষা দিলেই তারা পাশ করুক। এইরকম ব্যবস্থা করা দরকার, কারণ একটার পর একটা পরীক্ষা দিয়ে এদেরকে হয়রানি করার আমি বিপক্ষে। আমি আমার মতামত দিচ্ছি। শিক্ষাজীবী আইনজীবীরা যে দাবি, আরেকটা দাবি তুলেছেন, সেই দাবি তোলার পরিপ্রেক্ষিতে আমি অধ্যাপক সাহেবের এই যে রাষ্ট্রীয় দায়িত্বের কথা, সেই দায়িত্বের ব্যাপারে আমি রাষ্ট্রের যে বর্তমান অবস্থা তার একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি। রাষ্ট্র তো এখন রাষ্ট্রের মতো ব্যবহার করছে না। রাষ্ট্র জনগণের রাষ্ট্র এখন না। যদিও তথাকথিত গণতন্ত্রের একটা লেবাস আমাদের দেখানো হয়, কিন্তু রাষ্ট্র তো জনগণের রাষ্ট্র হলে যে দায়িত্ব পালন করার কথা, অন্ন বস্ত্র বাসস্থানের যে নিশ্চয়তা দেওয়ার কথা, এই নিশ্চয়তা তো রাষ্ট্র দেয় না। গতিকে শিক্ষানবিশ আইনজীবীরা শিক্ষানবিশ থাকাকালীন অবস্থায় রাষ্ট্রের কাছ থেকে কোনো ধরনের আনুকূল্য আশা করাটা আমি মনে করি এখন বাতুলতা। তবে হ্যাঁ, দাবি তোলা যেতে পারে। অন্যদিকে আমি যেটা বলবো সেটা হচ্ছে, আমরা লক্ষ্য করেছি অনেক শিক্ষানবিশ আইনজীবী আছেন যারা চাকরি করেন, চাকরি করার পরে ফাঁকে ফাঁকে আইন পরীক্ষাটা পাশ করেন। তারপরে আগের নিয়ম অনুযায়ী হোক, বর্তমান প্রচলিত নিয়ম অনুযায়ী তাদেরকে একজন সিনিয়র বা জ্যেষ্ঠ আইনজীবীর অধীনে শিক্ষানবিশ হিসাবে কিছুদিন কাজ করতে হয়। এরা কিন্তু শিক্ষানবিশ আইনজীবী হিসাবে নাম লেখান, কিন্তু কাজ করতে যান না। আর যদি যারা যান, তারাও হয়তো যে অভিযোগ আছে যে জ্যেষ্ঠ আইনজীবী যার অধীনে তারা নিয়োজিত থাকেন, যার চেম্বারে তারা নিয়মিত যান, তারা তাকে তার যে আসা যাওয়ার ভাড়াটাও দেন না। এই দিক থেকে আমি মনে করি যে না, এই জায়গাতে আমাদের যারা সিনিয়র আইনজীবী আছেন, যারা জুনিয়রকে রাখেন, তাদেরকে আসা যাওয়ার ব্যাপারে বা তাদের কাছ থেকে যদি সহায়তা নেওয়া যায়, তাহলে সহায়তার বিনিময়ে অন্ততপক্ষে তার মিনিমাম একটা তাকে কি বলা যেতে পারে, সহায়তা বা তার যে এটাকে কি ভাষায় কি বলা যাবে আমি জানি না, অর্থাৎ একটা আর্থিক ব্যবস্থা রাখা উচিত। সেটা নৈতিক দায়িত্ব প্রত্যেক জ্যেষ্ঠ আইনজীবীর বা সিনিয়র আইনজীবীর। সেই দায়িত্ব যদি পালন না করেন, তাইলে তারা তার কাছ থেকে কোনো সহায়তাও পাবেন না। আবার অন্যদিকে এই আইনজীবী যিনি শিক্ষানবিশ, তিনি যদি তার সিনিয়রকে সহায়তা না করেন বা তার কাছে না যান,
তাইলে তিনিও ব্যবহারিক যে প্রায়োগিক যে ব্যবস্থা আইনের ক্ষেত্রে সেটা কিন্তু তিনিও শিখতে পারবেন না, যার ফলে যদি 2 বছর পরে একটা সনদ পানও তারপরে দেখা যাবে যে তিনি হাবিডুবি খাচ্ছেন। অথবা অনেক ক্ষেত্রে আজকে আমরা যেগুলো দেখি বিভিন্ন স্থানে অভিযোগ আছে যে আইনজীবী আইন পেশার নামে বিভিন্ন ধরনের ও আইনজীবী সুলভ আচরণ করে থাকেন, যার জন্য আমরা অনেক বদনাম শুনে থাকি। সেই বদনাম থেকেও এদের মুক্ত হতে পারবেন না। ওদিকে এটা হচ্ছে যারা সিনিয়র আইনজীবী যারা রাখবেন তাদের চেম্বারে যাওয়াটা যেমনি ভাবে শিক্ষানবিশ আইনজীবীর জন্য যাওয়া উচিত এবং এটা নিয়মিতভাবে যাওয়া উচিত, ঠিক তেমনি ভাবে যিনি শিক্ষানবিশ আইনজীবী রাখবেন তাকে সহায়তা দেওয়া তার নৈতিক কর্তব্য বলে আমি মনে করি। এইটুকু মানতে হবে। আর যেটা বার কাউন্সিল এটা খুব ভালো প্রস্তাব রেখেছেন। আমাদের সময় কিন্তু একটা জিনিস ছিল, আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে যে এই সনদ পরীক্ষা দেওয়ার পরে অন্ততপক্ষে 1 মাস আমরা একটা ট্রেনিং এর ব্যবস্থা বার কাউন্সিলের পক্ষ থেকে রাখা হয়েছিল। সে সময় লিগেল এডুকেশন এন্ড ট্রেনিং ইনস্টিটিউট নামে আইন বার কাউন্সিলের অধীনেই একটা প্রতিষ্ঠান ছিল। সেই প্রতিষ্ঠানের উদ্যোগে আমরা একটা ট্রেনিং এর প্রক্রিয়া আমরা রেখেছিলাম, যাতে এখান থেকে শিক্ষানবিশ যারা আইনজীবীরা যারা পরীক্ষা দিয়েছেন তারা সেই লেটির সেই কোর্সে অংশগ্রহণ করে একটা সার্টিফিকেটও পেতেন এবং তারা কিছু ব্যবহারিক দিক থেকে প্রায়োগিক দিক থেকে আইন পেশা সম্পর্কে জানতে পারতেন। এখন বোধ হয় সেটা আর সেইভাবে চালানো হচ্ছে না। বস্তুত পক্ষে বার কাউন্সিল বর্তমানে আমি যেটা দেখছি, বার কাউন্সিল বর্তমানে একটা অজবরল অবস্থার মধ্যে আছে। বার কাউন্সিল নিজেই ঠিক করতে পারছে না যে বার কাউন্সিল কিভাবে চলবে, যার ফলে দেখা যায় যে পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে যেমনি ভাবে তাদের সীমাহীন ব্যর্থতা। একটা পরীক্ষা গত কিছুদিন আগে যে একটা পরীক্ষা হয়ে গেল, সেই পরীক্ষার ক্ষেত্রেও দেখা যায় যে পরীক্ষা কেন্দ্রে শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে যারা ব্যর্থ হয়েছেন, তারা পরীক্ষা যথাযথভাবে নিতে পারেননি। এগুলো নানা ধরনের ত্রুটি রয়ে গেছে বাংলাদেশ বার কাউন্সিলে, বর্তমান বাংলাদেশ বার কাউন্সিলের। তো 3 বছর পরে পরে তো বার কাউন্সিলের নির্বাচন হয়। সেই যদি আরেকটা জিনিস হলো যে আমাদের আইনজীবী সমাজের মধ্যে না, শুধু আমাদের এই সমাজেই যেন নিজের পায়ে দাঁড়ানোর এবং মাথা উঁচু করে দাঁড়ানোর যে প্রচেষ্টা, যে চিন্তা, যে সাহস, যে নৈতিকতা বোধ, তা দিনে দিনে যেন লোপ পেতে চলেছে। যেমন আমি রাজনৈতিক দিক থেকেই বলি আর এই বার কাউন্সিলের নির্বাচনের দিক থেকেই বলি, নির্বাচনে দাঁড়ালেই যেমন রাজনৈতিক ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে যে নৌকা মার্কা হলে পরেই পাস, ভোট হয় কি হয় না, তারপরে নৌকা মার্কা হলে পরেই আমরা পাস হয়ে যাই। ঠিক একইভাবে ওই যে অধ্যাপক সাহেব বলেছেন যে পাস করার জন্য কাউকে ইয়ে করা হয়, কিন্তু এটা কিন্তু পাস করার ব্যাপার না। এটা হচ্ছে সামগ্রিকভাবে যে সে যদি পরীক্ষাই না দিতে পারে, সে আমার দলেরই বা হবে কিভাবে, আমার সমর্থকই বা হবে কিভাবে, কারণ সে তো পরীক্ষাই দিতে পারছে না। 1 বছর 1.5 বছর 3 বছর ধরে পরীক্ষা হয় না, এটা কোনো অবস্থাতেই কাম্য নাই, এটা হওয়ার কোনো কারণ নাই। আর তো যেটা বলছিলাম যে আমাদের সময় আমরা এই ধরনের একটা ব্যবস্থা রেখেছিলাম যে আমরা পরীক্ষা দেওয়ার পরে সনদ পরীক্ষা দেওয়ার পরে আমরা একটা ট্রেনিং এর ব্যবস্থা রেখেছিলাম। বর্তমানে যারা আন্দোলন করছেন, আজকে যারা সবার আয়োজন করেছেন, তারাও দাবি তুলেছেন সভা, সেমিনার এগুলা করা এবং তাদেরকে সংযুক্ত করা এবং সংযুক্ত করে তাদেরকে উদ্বুদ্ধ করা, তাদেরকে ব্যবহারিক শিক্ষা বা ব্যবহারিক কিছু জ্ঞান দেওয়া। এই ব্যবস্থাটা বার কাউন্সিল করতে পারে, এই দাবিটাও আমি মনে করি যৌক্তিক। আর তারা তো নিজেরাই বলেছেন, ঠিক আছে পরীক্ষা আপনারা যখন 6 মাসে নিতে পারবেন না, 1 বছরেই নেন, দয়া করে 1 বছরে যেন ওই বছরের নির্দিষ্ট সময়টাতে পরীক্ষা নেওয়া হয়। আর যারা সিনিয়র আইনজীবী আছেন তাদের উপরে বার কাউন্সিল এই ধরনের একটা ব্যবস্থা নিতে পারে যে যারা সিনিয়র রাখবেন তারা মিনিমাম একজন আইনজীবীকে প্রতি মাসে একটা ভাতা হিসেবে একটা পরিমাণ অর্থ নির্ধারণ করে দিতে পারে। সেটা করলে পরে
আমার মনে হয় এই যে উৎসাহ দেওয়া হবে যারা শিক্ষানবিশ আইনজীবী তারা যাতে তাদের সিনিয়রের চেম্বারে অ্যাটেন্ড করে এবং ব্যবহারিক শিক্ষা লাভ করতে পারে। এইটুকু বলে যে এই আন্দোলন যারা করছেন তাদের আন্দোলনের যে যৌক্তিক দাবিগুলো তার প্রতি আমার সমর্থন জানিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করতে সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ তোবারক ভাইকে। আচ্ছা, আমি একটা কথা বলি, আমার আরেকটা মিটিং আছে, একটা স্মরণ সভা আছে 8টা থেকে, এখন 8:15 বেজে যাচ্ছে, যার ফলে আমি কিন্তু চলে যাব। পরবর্তীকালে আমি জেনে নেব কি তোমার কোনো কি সিদ্ধান্ত হয়েছে। তো আমাকে যারা এখানে উপস্থিত আছেন আমাদের যারা বন্ধু বান্ধব আর লিপি আমরা এক রুমেই বসি, সে এখানে আছে দেখছি। তো তারা এখানে আসছেন, সবার কাছ থেকে আমি আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়ে নিচ্ছি। তবে এটা আমার অফ থাকলেও আমি হয়তো কথা শুনতে পারবো, আমি অন্য একটা ডিভাইসের মাধ্যমে ওই সভাতে যোগদান করব। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ তোবারক ভাই, অনেক ধন্যবাদ। এবার আমাদের সাথে আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের সংগঠনের সদস্য সচিব কফিল উদ্দিন মোহাম্মদ। আমি এই মুহূর্তে বক্তব্য রাখার অনুরোধ জানাচ্ছি সাংবাদিক অনিন্দ আরিফকে। আপনি আনমিউট করে কথা বলেন অনিন্দ আরিফ। আনমিউট করব? হ্যাঁ আনমিউট করে কথা বলেন। আনমিউট হয়েছে আপনার যাচ্ছে দেখুন। হ্যাঁ হয়েছে, আনমিউট হয়েছে, আপনি কথা বলেন। আনমিউট করে নেন, আপনি আনমিউট হন নাই এখনো। আচ্ছা, আমি করে দিচ্ছি। শোনা যাচ্ছে এবার? হ্যাঁ হয়েছে। শোনা যাচ্ছে আমার কথা? শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছি আমি, বলেন অনিন্দ আরিফ, বলেন। আচ্ছা, ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি সাংবাদিকতার সাথে দীর্ঘদিন জড়িত সম্পাদক কাজ করার সবচেয়ে জায়গা হলো আইন এবং সংবিধান, এবং সেখানে আমাদের বাংলাদেশে কয়েকদিন আগেই বিগত হয়েছেন, আমাদের মাঠ থেকে হারিয়ে গিয়েছেন, মানে আমাদের ছেড়ে চলে গিয়েছেন সাংবাদিক মিজানুর রহমান খান। তিনি বাংলাদেশে এই বিষয়ে সাংবাদিকতা একটা প্রতিকৃতি বলা যায় তিনি ছিলেন। আর সুতরাং এই বিষয়ে আমি আসলে খুব বিশেষজ্ঞ না। আমার যত সাংবাদিকতার যে যতটুকু অভিজ্ঞতা এবং সম্পাদকীয় বিভাগে কাজ করার মধ্যে যতটুকু অভিজ্ঞতা, এবং একসময় ছাত্র রাজনীতি, পরবর্তীতে বামপন্থী রাজনৈতিক দলের সাথে যুক্ত থাকার যে অভিজ্ঞতা, সেই জায়গা থেকে আমি যে মানে আমার যে বিবেচনা, সেই বিবেচনা থেকে আমি কথাগুলো বলতে চাচ্ছি আর কি। তা আপনাদের আমি যে এটা দেখছি আর কি, আপনাদের অডিও 4 দফা দেখছি, এবং আপনাদের আন্দোলনের যে কর্মসূচি, সেগুলো আমার কাছে মনে হয়েছে যে আসলে এই সমস্যাটা আসলে জড়িত। আসলে আজকে আমাদের দেশে যে ধরনের পদক্ষেপ গুলো নেওয়া হচ্ছে, ওগুলোর মধ্যে দিয়ে আমার মনে হচ্ছে যে শিক্ষা ব্যবস্থা এমন একটা জায়গায় চলে যাচ্ছে যে সব ধরনের বিশেষ বিশেষ যে স্পেশাল যে জায়গাগুলো, সেই জায়গাগুলো আসলে ধ্বংস করা হচ্ছে। এমনি তো বাংলাদেশে ধরেন কেমিস্ট্রি পড়ে ব্যাংকের চাকরি করে বা ইঞ্জিনিয়ারিং পড়ে অন্য যে মানে অ্যাডমিন ক্যাডার হয়, বা অনেকে দেখা যাচ্ছে যে মাস্টার্স পাস করার পর রিক্সা চালায়, এরকম অভিজ্ঞতা বাংলাদেশে দেখা যায়। কিন্তু আসলে যে শিক্ষার সাথে যে কর্মসংস্থানের যে সম্পর্কটা, সেই সম্পর্কটা অনেকদিন থেকেই বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই নেই, এবং যে জন্য বেকারত্ব এখানে অনেক বেশি, এখানে কর্মসংস্থানের সুযোগ অনেক সংকুচিত। এবং সেই জায়গা থেকে ধরেন আজকে বর্তমানে বাংলাদেশে সরকার আছে, সেই সরকার এবং আগের সরকারগুলো আসলে তো বেশ দীর্ঘদিন ধরে নব্য উদারতাবাদী অর্থনীতির মধ্যে ঢুকে আসছে, অর্থাৎ নিউলিবারাল ইকোনমি। যদিও সারা বিশ্বে 2004-5 থেকে নব্য উদারতাবাদের প্রভাবটা অনেক ক্ষুণ্ণ হয়ে গেছে, এবং এখন আপাতত উন্নত বিশ্বগুলোতে, বিশেষ করে আমেরিকা বা যুক্তরাজ্যে আর নব্য উদারতাবাদ সেই রকম জায়গায় নাই আর কি। সেখানে এক ধরনের পপুলিস্ট ফ্যাসিজম চলতেছে, অর্থাৎ জনতুষ্টিবাদের নাম করে এক ধরনের ফ্যাসিবাদ কায়েম হয়েছে। তো আজকে বাংলাদেশে এখনো আমার কাছে মনে হয় যে বাংলাদেশ এখনো সেই নব্য উদারতাবাদের জায়গা থেকে সরেনি, এবং এখনকার সরকারকে আমার মনে হয় যে
প্রভাত পট্টনায়ক যেভাবে বলছিল যে নব্য উদারতাবাদের থেকে এক ধরনের ফ্যাসিবাদ কায়েম হয়, সেই ফ্যাসিবাদই এখন চলতেছে বাংলাদেশে। এবং সেই জায়গা থেকে আজকে বাংলাদেশে আপনাদের যে দাবি, সেই দাবিটা আসলে শিক্ষা ব্যবস্থার সাথে জড়িত, কারণ এই শিক্ষা ব্যবস্থা টোটালটাই হলো একটা নব্য উদারতাবাদের দ্বারা পরিচালিত। অর্থাৎ সবকিছুকে রাষ্ট্রের যে দায়িত্ব, শিক্ষার থেকে শুরু করে স্বাস্থ্য, সমস্ত দায়িত্ব তারা রাষ্ট্র আর নিতে চাচ্ছে না, এবং রাষ্ট্র এই দায়িত্বগুলো আসলে কর্পোরেটদের হাতে এবং বহুজাতিকদের হাতে, এবং এখানে যে উঠতি যে লুটেরা বুর্জোয়া শ্রেণী তাদের হাতে তুলে দিতে চাচ্ছে। এবং সেখানে এক ধরনের বিকৃত ক্রনি ক্যাপিটালিজম বলে যেটাকে, ক্রনি পুঁজিবাদ আর কি, সেই ধরনের পুঁজিবাদের বিকাশের মধ্যে দিয়ে যে জায়গাটা দাঁড়াচ্ছে, যে ধরেন শিক্ষা ব্যবস্থা এখন আমার মনে হয় বাংলাদেশে 46টা পাবলিক বিশ্ববিদ্যালয় এবং আরো অনেক 10-20টা পাবলিক বিশ্ববিদ্যালয় পরিকল্পনা সরকারের আছে। এবং আমার আসলে আপত্তি নেই যে ধরেন গ্রাম পর্যায়ে পর্যন্ত বিশ্ববিদ্যালয় কোনো সমস্যা নেই। এই এত বিশ্ববিদ্যালয় যে ধরেন এত উচ্চ শিক্ষিত, এত অনার্স মাস্টার্স পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে বেরোচ্ছে, এই যে গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন করতেছে, তো এদের যে কর্মসংস্থানের যে সুযোগ, সেই সুযোগটা নাই। এমনি আমরা জানি, আমরা সাংবাদিক হিসেবে জানি যে কোভিড এর মধ্যে দিয়ে, এই কোভিড এর যে অর্থনৈতিক অভিজ্ঞতা, তার মধ্যে দিয়ে নতুন করে 1-1.5 কোটি বেকার আবার নতুন করে যুক্ত হবে। এবং বাংলাদেশের কর্মসংস্থানের জায়গাটা সারা বিশ্বে যেহেতু একটা বৈশ্বিক মন্দা 2008 থেকে চলতেছে, সেই মন্দা চলার মধ্যে দিয়ে আবার কোভিড সেই মন্দাকে আরো তীব্র করে দিচ্ছে, এবং বাংলাদেশ তার অভিজ্ঞতায় আরো বিপর্যস্ত হবে। সেই জায়গা থেকে যে এতগুলো উচ্চশিক্ষার প্রতিষ্ঠান, বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয় করার যৌক্তিকতাটা আসলে আমার কাছে প্রশ্নবিদ্ধ মনে হয়। সেই জায়গা থেকে ধরেন আপনাদের যে সমস্যাটা, আপনাদের যে 4 দফা আপনারা যে জায়গাটা তুলে ধরছেন, সেই জায়গা আমার মনে হয় যে এখানে আসলে তো ধরেন কোনো কিছু ঠিক নাই। এই যে আপনাদের যে ধরেন শিক্ষার যে একটা প্রসেস, বার কাউন্সিলের যে পরীক্ষা, এই পরীক্ষার যে প্রসেসটা, এই প্রসেসটার মধ্যে দিয়ে যদি তার কর্মসংস্থানের সুযোগ থাকতো, বা একজন ধরেন উকালতি পাশ করে মানে সে মানে উকালতির সার্টিফিকেট নিয়ে সে যদি প্র্যাকটিস করার সুযোগ থাকতো, তাহলে একটা জায়গা ছিল। কিন্তু আসলে তো দেখা যায় যে বাংলাদেশে আমি তো নিজেও দেখছি, সাংবাদিকতা করতে গিয়েও দেখছি, আমার ব্যক্তিগত জায়গা থেকেও দেখছি যে এই জেলা পর্যায়ের জজ কোর্ট গুলোতে, মানে জেলা পর্যায়ের কোর্ট গুলোতে আসলে কিন্তু সাংবাদিকদের খুব মানবতার জীবনযাপন করতে হয়, উকিলদের মানবতার জীবনযাপন করতে অনেক দেখা যায় যে তাদের মাসিক খুব বেশি বেশি হয় না, নিম্নমানের। উকালতি রাজনীতির সাথে জড়িত, অর্থাৎ ক্ষমতাসীন দলীয় রাজনীতির সাথে তাদের এক ধরনের আধিপত্যের মধ্যে দিয়ে তারা কিছু ইনকাম করে, কিন্তু ম্যাক্সিমাম যারা সাধারণ এই পেশায় যুক্ত, তাদের কিন্তু আসলে সেই জায়গায় আয়ের সুযোগটা নাই। এবং আমি নিজেও দেখছি আসলে বাংলাদেশে একটা সময় আমি এটা ফেস করছি যে সাংবাদিক, উকিল এবং পুলিশ, এই 3 পেশা লোকদের সাথে কেউ তার মেয়েকে বিয়ে দিতে চেত। এখন হয়তো বা পুলিশের একটা ধরেন শক্তিশালীকরণ হচ্ছে, এবং গত যে ভোট নির্বাচন, সেই নির্বাচনে পুলিশ একটা বড় ভূমিকা রাখার কারণে পুলিশের এখন একটা কদর বাড়ছে। কিন্তু এই যে সাংবাদিক এবং উকিল, এদের যে পেশাগত অনিশ্চয়তা, সেই অনিশ্চয়তার জায়গা থেকে কিন্তু আজকে এই জায়গাটা, সংকটটা তৈরি হয়েছে। এবং সেই জায়গা থেকে আমার মনে হয় যে এই যে বার কাউন্সিলের এত ধরনের সিস্টেম, এত প্রসেস করে তারা, যে এত ধাপে ধাপে পরীক্ষা, তো এর অ্যাপ্লিকেশনটা কোথায়? অর্থাৎ তার কর্মসংস্থানের সুযোগটা কোথায় তৈরি হচ্ছে? সে এত ধাপ পেরিয়ে যখন একটা উকিল হচ্ছে, সে উকালতি করে সে আসলে আয়ের তো সুযোগ হচ্ছে না। তাহলে এটা তো আসলে অনর্থক এক ধরনের ইয়ে আর কি। এবং সেটা আসলে অযৌক্তিক, এবং যুক্তি মানে যুক্তির দিক দিয়ে কতটুকু সঙ্গত, সেটা কিন্তু একটা আসলে বড় প্রশ্ন থেকে যায়। সেই জায়গা থেকে আমার মনে হয় যে আসলে এই জায়গাটা খুবই মানে সেই জাতীয় সম্পাদকীয় বিভাগে কাজ করার জন্য আবার রেগুলার অফিসে যেতে তো, মানে সৌভাগ্যবশত যে আবার অফিসের পাশেই হলো বার কাউন্সিলের অফিসটা ছিল। এবং সেই বার কাউন্সিলের, এখন তো বার কাউন্সিলের একটা অস্থায়ী অফিস করছে এরা, এবং সেখানে আমি এক ধরনের দেখছি সিন্ডিকেট বাজি, এক ধরনের উদ্যত্ত কর্মকর্তা কর্মচারীদের, এবং স্বায়ত্তশাসিত, আমি যতদূর জানি যে বার কাউন্সিল একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, তাদের যে কর্মকর্তা কর্মচারীদের যে দৌরত্ব, এবং সেখানে সাধারণ যে এই পেশায় যুক্ত হওয়ার তাড়নায় যারা আসছে, তাদের যে একটা সংকটের মানে সংকটের পতিত নিমজ্জিত যে মুখমণ্ডল, এগুলো আমি অনেকবার প্রত্যক্ষ করছি। আমরা একটা অযৌক্তিক ব্যবস্থা, সেটা এই পেশাতেও তৈরি হচ্ছে। এবং সেই জায়গা থেকে আসলে কিন্তু বাংলাদেশে, এমনি তো বাংলাদেশের বিচার ব্যবস্থা ধরেন আমার কাছে মনে হয় যে আমরা এখনো যে বিচার ব্যবস্থাটাকে ফলো করি, সেটা তো আসলে এখানে তো ধরেন একসময় মোগলের এক ধরনের আদালত সিস্টেম ছিল, কিন্তু সেটা তো আসলে ব্রিটিশরা এসে তাদের কলোনিয়াল এক ধরনের
জাস্টিস সিস্টেম বা জুডিশিয়াল সিস্টেম এখানে তৈরি করে, এবং সেই জুডিশিয়াল সিস্টেম কিন্তু এখনো পর্যন্ত ধরেন ব্রিটিশরা চলে গেছে, পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করছি, সে পাকিস্তান চলে গেছে, স্বাধীন বাংলাদেশেও কিন্তু ব্রিটিশদের প্রেতাত্মা বা ভূতটা কিন্তু এখনো তীব্রভাবে আছে। সেটা শিক্ষা বলেন, আবার এই বিচার এবং জুডিশিয়াল সিস্টেম বলেন, সব জায়গায় কিন্তু এই জায়গাটা আছে। সেই জায়গা থেকে আমাদের এখন ধরে ফৌজদারি বিধি সহ আইন বিচার বিভাগের যে বিভিন্ন ধরনের ধারাগুলো, বিচার বিভাগের বিভিন্ন যে জায়গাগুলো, সবগুলোর মধ্যে কিন্তু একটা ঔপনিবেশিক মনোবৃত্তির গভীর ছাপ। ইভেন আজকে ধরেন আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্র বিচার ব্যবস্থা অনেক রিফরমেশন নিয়ে আসছে, জুডিশিয়াল সিস্টেমে অনেক ধরনের রিফরমেশন নিয়ে আসছে, এবং অনেক দণ্ডভিত্তি থেকে তারা যৌক্তিকতার জায়গা নতুন ভাবে সংস্কার করছে। কিন্তু বাংলাদেশের সেই বিচার কাঠামো কিন্তু সেই জায়গায় থেকে গেছে, ওই সেই ঔপনিবেশিক আমলের সেই কাঠামোর মধ্যে থেকে গেছে। এবং সেই জায়গা থেকে বিচার করলে দেখা যায় যে বাংলাদেশে যে সংবিধান হলো 72 সালে, এই যে আমাদের সংবিধানে এত কথা বলে আমরা যে 4 মূলনীতির কথা বলি, সেই সংবিধানও আসলে কিন্তু প্রশ্নবিদ্ধ। মানে সংবিধানকে আমি দেখছি যে এটা কিন্তু অনেকটা ব্রিটিশ কায়দায়, ব্রিটিশ যে হেজিমনি, গ্রামসি যে হেজিমনির কথা বলে গেছে, অ্যান্টনিও গ্রামসি, সেই হেজিমনির একটা প্রবল আধিপত্য কিন্তু আমি সংবিধানের মধ্যে দেখি। যদিও সেখানে সমাজতন্ত্র আছে, গণতন্ত্র আছে, আসলে সেই সময় সমাজতন্ত্রের ডিক্লারেশন দেওয়ার ছাড়া তো উপায় ছিল না, কারণ তখন তো জাতীয় পুঁজির বিকাশ ঘটানোর মতো অবস্থা ছিল না, বা সেই বুর্জোয়াদের, বাংলাদেশে যে মুসলিম বুর্জোয়া, তাদের সেই অবস্থান তৈরি হয়নি যে তারা নিজেরাই রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান দেবে, মানে বেসরকারি উদ্যোগে বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করতে পারবে। যে জন্য একটা সমাজতন্ত্রের একটা স্লোগান দেওয়া হলো, সেই সমাজতন্ত্র যে 72 থেকে 75 আসলে কত ধরনের দুর্বিষহ সমাজতন্ত্র পরিণত হয়েছিল, সেই সময়কার যারা মানুষ তারা কিন্তু ভালোভাবে উপলব্ধি করতে পারে, এবং ঐতিহাসিক ভাবেও কিন্তু সেগুলোর অনেক ডকুমেন্টস এখন কিন্তু আছে। কিন্তু সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে আপনাদের যে যে দাবিগুলো, এইগুলো যে সংস্কারের দাবি, এটা খুবই যৌক্তিক, এবং এই দাবিতে ধরেন আজকে আমাদের বিভিন্ন সেক্টরে যে আন্দোলনগুলো, আজকে আমার কাছে মনে হয় যে এই ধরনের আন্দোলনের জায়গাগুলো তৈরি করা দরকার। কারণ আজকে বিশ্ব যে সমাজ, মানে বিশ্ব আজকে যে সাম্রাজ্যবাদী পুঁজিবাদী সমাজ ব্যবস্থা, সেটা কিন্তু লেনিনের সময়ও নাই আর কি। এখন কিন্তু অনেক অনেক নতুন নতুন বৈশিষ্ট্য যুক্ত হচ্ছে, সুতরাং সেই জায়গায় নতুন ডাইমেনশন, নতুন চিন্তা ভাবনা দরকার। ধরেন এখন অটোমেশন আসতেছে, সেই অটোমেশনের শ্রম বিভাগ কি হবে সেটা নিয়েও কিন্তু এখন বড় ধরনের কোশ্চেন আছে। আমি এই কথাগুলো একটাই বলতেছি যে এই যে ধরেন আজকে আইটি সেক্টরে যে অবস্থান তৈরি হয়েছে, সফটওয়্যার যে হয়েছে এবং টেক মনোপলি হয়েছে, এইগুলো নিয়ে কিন্তু বামপন্থী রাজনীতিক যারা কর্মী বা বামপন্থী রাজনৈতিক নেতৃত্ব বা বামপন্থী রাজনৈতিক দলগুলো, তাদের ভাবা উচিত। এবং ইন্ডিয়াতে অলরেডি হচ্ছে, কিন্তু ইন্ডিয়াতে ব্যাঙ্গালোরের আইটি সেক্টরে কিন্তু বড় বড় ট্রেড ইউনিয়ন হচ্ছে। সুতরাং আপনাদের যে এই যে একটা পেশা কেন্দ্রিক, একটা নির্দিষ্ট পেশা কেন্দ্রিক যে রাইট, মানে অধিকার আন্দোলন, সেই অন্ধকার এরকম আন্দোলনগুলো কিন্তু আসলে খুব যৌক্তিকতার জায়গা আছে। এই যে আপনাদের, আমি সারা দেশে জানি অসংখ্য লোকজন এই উকালতি পেশায় আসতে চায়, এবং তাদের এক ধরনের প্যাশন থাকে যে উকালতি করবে, কিন্তু তাদেরকে যে দুর্বিষহ জাতাকলে ফেলা হয়, এবং এই বার কাউন্সিলের তথাকথিত এতগুলো জটিল পরীক্ষা প্রক্রিয়ার মধ্যে দিয়ে তাদের জীবনকে দুর্বিষহ করে। যদি এটা পরীক্ষাটা মানে যৌক্তিক হতো, যদি তাদেরকে সেইভাবে কর্মসংস্থানের বা তাদের একটা নিশ্চয়তা থাকতো, কিন্তু আসলে তা নেই। যে জজ কোর্টে অনেক উকিলকে দিনের পর দিন মশামাছি মেরে যেতে হয়, এই পরিস্থিতি বাংলাদেশে কিন্তু আছে। সুতরাং সেই জায়গা থেকে এই আন্দোলনের একটা দারুণ যৌক্তিকতা আছে, এবং সেই সংস্কারের জায়গা থেকে আজকে আমার কাছে মনে হয় যে আসলে বিদ্যমান যে একটা ব্যবস্থা, এই যে বর্তমান যে নব্যতাবাদী শাসনের মধ্যে দিয়ে যে চলার যে ফ্যাসিবাদী একটা রাষ্ট্র ব্যবস্থা, সেই রাষ্ট্র ব্যবস্থার মধ্যে থেকে এই আন্দোলনগুলোকে গণ আন্দোলনে পরিণত করে জনগণের সমস্ত অন্যান্য শ্রেণী পেশার জনগণের যে আন্দোলন, তার সাথে যুক্ত করে সেই জায়গা থেকে আওয়াজটা দিতে হবে। এবং তার মধ্যে দিয়ে একটা মৌলিক পরিবর্তন যদি না করা যায়, আসলে রাষ্ট্র যদি পরিবর্তন না করা যায়, তাহলে সংবিধান নিয়ে কিন্তু কোনো কাজ হবে না, বা আইন নিয়ে কাজ হবে না, বা বিচার বিভাগ নিয়ে কাজ হবে না। ব্রিটিশ আধিপত্য দীর্ঘদিন ধরে আমাদের বিচার বিভাগ সহ সব জায়গায় আছে, এবং আজকে যে গণতান্ত্রিক ব্যবস্থা বাংলাদেশে শেষ হয়েছে, এখানে আজকে যে ভোটাধিকার জনগণের নাই, তার সাথে তো আসলে বিচার বিভাগের যৌক্তিক মানে সম্পর্ক আছে। আজকে বিচার বিভাগকে স্বাধীন করা হলো, সে বিচার বিভাগের মধ্যেও দেখি যে একটা অশুভ আধিপত্য তৈরি করা হয়, ক্ষমতাসীনরা তৈরি করার চেষ্টা করে, এবং সেই প্রভাব বলা থেকে কিন্তু আমরা দেখতে পাই যে আজকে দেখেন যশোরের একজন, যশোর 6-এর একজন সংসদ সদস্য জনপ্রতিনিধি, সে ইট ভাটার বিরুদ্ধে একজন পরিবেশ আন্দোলনের কর্মী যখন রিট করতেছে উচ্চ আদালতে, তার ইয়েতে তাকে ব্যক্তি, মানে তার ব্যক্তি স্বার্থর আঘাত লাগার ফলে সেটা চরিতার্থ করার, প্রতিহিংসা চরিতার্থ করার জন্য সে কিন্তু একজন পুলিশ কর্মকর্তাকে প্রকাশ্য বলতেছে যে তার নামে বোমা হামলার মামলা দিতে। এইটা আজকে বাংলাদেশের পরিস্থিতিতে একটা একদম চরম সংকটকালীন জায়গায় চলছে। সুতরাং
এই যে আপনাদের যে আন্দোলন, এই সাথে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের যে আন্দোলন, সে আন্দোলন যুক্ত হয় শ্রমিকের আন্দোলন, কৃষকের আন্দোলন, আপনাদের আইনজীবীদের আন্দোলন, সাংবাদিকদের আন্দোলন, ডাক্তারদের, চিকিৎসকদের আন্দোলন, সমস্ত শ্রেণী পেশার মানুষের আন্দোলন, ছাত্রদের আন্দোলন, এই আন্দোলনগুলোকে গণ আন্দোলনে পরিণত করে, গণসংগ্রামের মধ্যে পরিণত করে, এবং সেই জায়গা থেকে বাংলাদেশের নির্বাচনী যে আজকে ব্যবস্থার যে বিপর্যয় ঘটছে, ভোটাধিকার যে হরণ করা হয়েছে, সেই নির্বাচনী ব্যবস্থা এবং সেই জায়গায় আজকে আমরা তো আসলে সমাজতন্ত্র সাম্যবাদের কথা বলি, বাংলাদেশের মতো একটা পশ্চাৎপদ দেশ যেখানে জাতীয় পুঁজির বিকাশ ঘটেনি, যেখানে পুঁজিবাদী আসেনি, সেখানে বিপ্লবের জায়গায় আন্দোলন গণসংগ্রাম না গড়ে তোলা যায়, শ্রেণী এবং বিভিন্ন শ্রেণী আন্দোলনিকতার জায়গাটাকে তুলে ধরা না যায়, এবং সেই আন্দোলনের মধ্যে দিয়ে রাষ্ট্রকে চূড়ান্ত কিন্তু আসলে এই সমস্যাগুলো থাকবে, কিন্তু আপনাদের আন্দোলন চালিয়ে যেতে হবে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের যে যৌক্তিক আন্দোলন, সেই আন্দোলনকে চালিয়ে নিতে হবে। এবং আজকে বাংলাদেশের বিচার ব্যবস্থা যে সংকট, বাংলাদেশের আইনজীবীদের যে সংকট, এবং বাংলাদেশের এই যে আপনাদের যারা এই পেশায় আসতে যাচ্ছেন তাদের যে একটা দীর্ঘসূত্রিতা, এবং আমি যতদূর জানি যে বার কাউন্সিল অনেক দীর্ঘদিন পরীক্ষা নিয়েও দীর্ঘসূত্রিতা তৈরি হয়েছে, সেখানে এক ধরনের সিন্ডিকেট বাজি তৈরি হয়েছে। এই যে দুর্বৃত্তায়ন, এর কিন্তু লড়াইটা করতে হবে, এবং এই গণ আন্দোলন গণসংগ্রামের মধ্যে দিয়ে আপনাদের অধিকার আদায়ের সাথে আমাদের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অধিকার আদায়ের জায়গাটা যুক্ত হয়ে একটা নতুন ডাইমেনশন তৈরি করবে, এবং তার মধ্যে দিয়ে রাষ্ট্রকে একটা চূড়ান্ত আঘাত দেওয়া যাবে। এবং সেই জন্য আপনাদের আন্দোলনটাকে আমি গুরুত্বপূর্ণ মনে করি, এবং একজন লেখক, সাংবাদিক, রাজনৈতিক কর্মী হিসেবে আসলে আমি মূলত একজন রাজনৈতিক কর্মী, তার পাশাপাশি আমি সাংবাদিকতা করি, লেখালেখি করি, সেই জায়গা থেকে আমি আপনাদের প্রতি দৃঢ় সংহতি জানাচ্ছি, আপনাদের আন্দোলনের প্রতি ধন্যবাদ সবাইকে। আর আমি আমার একটু শারীরিক অবস্থাটাও খুব ভালো না, আর আমার একটু পেশাগত কিছু ব্যস্ততা আছে, সুতরাং আমি আপনাদের সাথে আসি, কিন্তু আমি এখন আপনাদের এই জায়গা থেকে, এই স্টুডিও থেকে আমি লিভ করতে যাচ্ছি। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ অনিন্দ আরিফকে। আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের আইনুন নাহার সিদ্দিকা লিপি আপা। আবার হচ্ছে একটু ব্যস্ততা থাকার কারণে আমরা আপাকে হচ্ছে এখন সুযোগ দিচ্ছি। আপা, আপনি হচ্ছে আনমিউট করে কথা বলেন। ধন্যবাদ। তুমি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে আপা। আমাদের সিনিয়রদের অনেকের আসার কথা ছিল, ওনারা হয়তো বা জয়েন করতে পারেনি, জানি না কি কারণে। আসলে খুব ভালো হতো। তো তোবারক স্যার যে কথাগুলি বলে গেলেন, সেটার সাথে আমি দু একটা কথা একটু যোগ করতে চাই। সেটা হচ্ছে, আমাদের বর্তমান রাষ্ট্রীয় ব্যবস্থা, সমাজ ব্যবস্থা সম্বন্ধে আমরা সবাই জানি। এই বিষয়টা আমরা আসলে বর্তমান যে পরিস্থিতি দেশের, তাতে আমরা আসলে সবারই নাভিশ্বাস উঠে যাওয়ার মতো অবস্থা। আমাদের কর্মসংস্থান নেই, আমাদের আয়ের ঠিক ঠিকানা নেই। এখানে শুধুমাত্র আমি যেহেতু সনদের ব্যাপারে আপনাদের আন্দোলন যেটা চলছে সেটাকে সমর্থন জানিয়ে আমি আমার দুই একটা কথা একটু যোগ করতে চাই। প্রথম কথা হচ্ছে যে আমাদের আইন পেশাটা, এটা হচ্ছে আমরা একরকম বলতে পারি বুদ্ধিবৃত্তিক ব্যবসা। আমি আমার ব্যক্তিগতভাবে মনে করি, যেটা আমাদের যে বুদ্ধিজীবী বলতে যা বোঝায়, যদিও বুদ্ধিজীবীদের মধ্যে আইনজীবীদেরকে ধরা হয় না, কিন্তু বেসিক্যালি বুদ্ধিজীবী বলতে আইনজীবীদেরকে গণনা করা উচিত আমার মতে। কারণ আমরা বুদ্ধিটা বিক্রি করেই খাই। আমাদের মূল মানে অস্ত্রটাই হচ্ছে আমাদের বুদ্ধি। দ্বিতীয়ত হচ্ছে এটা একটা মানে কারিগরি শিক্ষা। যেমন ইঞ্জিনিয়ারিং একটা কারিগরি শিক্ষা, ভোকেশনাল ট্রেনিং মানে যে ভোকেশনালি শুধু কারিগরি সেটা নয়। আমি মনে করি ইঞ্জিনিয়ারিং একটা কারিগরি শিক্ষা, মেডিকেল একটা কারিগরি শিক্ষা, সেরকম আইনটাও একটা কারিগরি শিক্ষা। কারিগরি শিক্ষার ব্যাপারে আমার কাছে মনে হয় যে এই যে বার কাউন্সিলের একাধিক ধাপে পরীক্ষা নেওয়া, আমি এটা কখনোই সমর্থন করি না। আমাদের যতদূর জানি না আমাদের সিনিয়র আইনজীবীরা স্বীকার করবেন কিনা, কিন্তু আমি যখন আইন পরীক্ষা দিচ্ছি তখন আমার বাবা বলছে, তুই কেন টেনশন করছিস? আমি তো দেখছি, কারণ আমার বাবার সব বন্ধুরা আইন পেশায় আছেন। তোবারক স্যারও আমার বাবার এক বন্ধু, জুনিয়র বন্ধু। তো চাচারা তো কেউ একবারে পাশ করে, কেউ না দেখে পরীক্ষা দেয়। আইন পরীক্ষায় সবাই দেখে দেখে পরীক্ষা দেয়। মানে এইরকম একটা কি বলবো, এরকম একটা দৃষ্টিভঙ্গি ছিল সবার। কিন্তু আমাদেরকে পরীক্ষা দিতে হয়েছে, মানে সেইভাবে পড়াশোনা করেই আমাদের পরীক্ষা দিতে হয়েছে। যদি আমি নাইট কলেজে পড়ে পরীক্ষা দিয়েছি, আর এখন তো যারা অনার্স করছে, মাস্টার্স করছে,
তারা তো রীতিমতো ইন্টারমিডিয়েট পাশ করে সে ঢুকছে অনার্সে, 3 বছর 4 বছর অনার্স করার পরে আরো 1 বছর তারা মাস্টার্স করছে। এই যে 4-5 বছরের জায়গায় 6 বছর অনেকের লেগে যাচ্ছে। 6টা বছর পড়াশোনা করার পরে বাসায় এসে এটা কোনো মতেই সমর্থনযোগ্য নয়। আরেকটা প্রথমেই যেটা আমি বললাম, যেটা হচ্ছে কি কারিগরি একটা শিক্ষা। কারিগরি শিক্ষাটা হচ্ছে যত আমি প্র্যাকটিস করব তত আমার উন্নতি হবে। মেডিকেল যখন কেউ মেডিকেল পাশ করলো, মেডিকেল পাশ করে সে যদি প্র্যাকটিস না করে তাহলে সে ডাক্তার হিসেবে ভালো হবে না। ইঞ্জিনিয়ারিং পাশ করে সে যদি ইঞ্জিনিয়ারিং কাজ না করে সে ভুলে যাবে ইঞ্জিনিয়ারিং। সেম এরকম আমরা যেমন ছোটবেলায় দেখেছি যে 1 মাস যদি ছুটি থাকতো স্কুল, 1 মাস যদি আমরা অঙ্কের বই নিয়ে না বসতাম, 1 মাস পরে স্কুলে গিয়ে অঙ্কের কিছু বুঝতাম। আইন পেশাটা খুবই একটা জটিল পেশা, খুব ভাস্ট একটা পেশা। এত পরিমাণে পড়াশোনা করতে হয়, এত মানে জিনিসপত্র জানতে হয়, সবকিছু জানতে হয়। আমাকে আইন পেশায় এসে আমাকে জানতে হয় বিষের প্রক্রিয়া কত রকম, কতভাবে মানুষকে খুন করা যায়, কতভাবে মানুষকে বাঁচানো যায়, কিভাবে নিজেকে সেভ করো, কিভাবে আরেকজনকে পিছিয়ে ধরবো। নানা রকম দিক থেকে আমাদের আইন পেশা আমাদের সবকিছু জানতে হয়। একমাত্র আইনজীবীদের সামনেই বিজ্ঞ শব্দটা লাগানো হয়, শুধুমাত্র এই কারণে, কারণ আমাদেরকে চতুর্দিকটা বিবেচনা করতে হয়। যারা মেডিকেলে পড়ে তারা শুধু মেডিকেল সায়েন্স নিয়েই পড়তে পারে, মেডিকেল সায়েন্স নিয়ে কাজ করতে পারে। আইনজীবীদের মেডিকেল সায়েন্সটাও জানতে হয়, ইঞ্জিনিয়ারিং কে জানতে হয়, সমাজ বিজ্ঞান জানতে হয়, রাষ্ট্রনীতি জানতে হয়, ক্রিমিনোলজি জানতে হয়, টোটাল বিষয়টা তাকে জানতে হয়। সেই ক্ষেত্রে একটা আইনজীবী কতটা ভালো আইনজীবী হবে সেটা তার প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। আমার সাথে আজকে 20-22 বছর হয়ে যাচ্ছে আমি প্র্যাকটিস করছি। আমার সাথে যারা প্র্যাকটিস করেছে অনেকে আমার সাথে অনেক ভালো পজিশনে আছে, টাকা পয়সার দিক থেকে বলছি, খুবই ভালো পজিশন। তাদের বাড়ি গাড়ি, তাদের চেম্বার দেখলে মনে হবে না যে মানে তার অবস্থা খারাপ। আমার যদি চেম্বার দেখেন আপনারা বুঝবেন যে এই উকিল তো কিছু জানে না। এটা হচ্ছে প্র্যাকটিসের ব্যাপার। আমি প্র্যাকটিস করে কতদূর যেতে পারবো সেটা পুরাটাই আমার উপর ডিপেন্ড করে। সেই ক্ষেত্রে বার কাউন্সিলের 3 ধাপের পরীক্ষা নেওয়ার আমি মনে করি কোনো যৌক্তিকতা নেই। সেই ক্ষেত্রে আপনাদের যে 4 দফা দাবি তার মধ্যে একটার সাথে আমার দ্বিমত ঠিক নেই। আমার একটু, আমি যেটা রিমির সাথে পার্সোনালি আলাপ করেছি সেটা আপনারা নিজেরা একটু বিবেচনা করবেন যে শিক্ষানবিশ আইনজীবীদের ভাতার বিষয়টা, এটা আসলে কতটা যৌক্তিক, এটা একটু আলোচনা সাপেক্ষ ব্যাপার। কারণ আমাদের এমন অনেক শিক্ষানবিশ আইনজীবী আছে যে কর্পোরেট চেম্বারে কাজ করছে, মাসে 20,000 টাকা তারা রুজি করছে। আবার এমন অনেক শিক্ষানবিশ আইনজীবী আছে আমার মতো যারা জেনারেল প্র্যাকটিশনার, যারা কর্পোরেট প্র্যাকটিস করেন না, তাদের চেম্বারে হয়তো বা দেখা গেল মামলা আসলে পারে তারা পাচ্ছে, আমার যদি মামলা না থাকে আমি তাকে কিছু দিতে পারছি না। এটা ডিফার করে। দ্বিতীয়ত হচ্ছে যে গভর্নমেন্ট তো সরকারি চাকরিজীবীদের বেতন 1 ধাপে দ্বিগুণ করে দিল। গভর্নমেন্টের টাকা নেই এটা আমি বলবো না, কিন্তু আমাদের ক্ষেত্রে সরকার কতটুকু হেল্প করবে, কতটুকু যৌক্তিক এই মুহূর্তে, মানে এই মুহূর্তে এই দাবিটা, সেটা আপনারা আরেকবার একটু চিন্তা করবেন। আমি এই দাবিটার বিপক্ষে বলছি না, আমি এর মানে কতটুকু বাস্তবসম্মত হবে এই সময় আদায় করাটা, এটা একটু চিন্তা করতে বলছি। আর যেসব সমস্যাগুলি আছে, যেসব দাবিগুলি আছে সেটার প্রতি আমার পূর্ণ সমর্থন আছে। সেই মনে করি আরেকটা যেটা প্রসেস আপনাদের আসলে শিক্ষানবিশের বিষয়টা আপনারা বলেছেন, এখানে যেটা তোবারক স্যার বলেছে যে বার কাউন্সিলে 3 মাসের মানে 1 মাসের একটা ছিল, 1 মাসের বা 3 মাসের আমরা ট্রেনিং দিতাম। ট্রেনিং দিতে গিয়ে এখানেও টাকা হয়েছে, এখানেও দুর্নীতির আশ্রয় নেওয়া হয়েছে, যার ফলে লেটিটা বন্ধ হয়ে গেছে। লেটিটাও বন্ধ হয়েছে বিভিন্ন রকমের মানে অনৈতিক বিষয়টি নিয়ে, এই কারণে লেটিটা একরকম আন্দোলন করে বন্ধ করে দেওয়া হয়েছে। সেটা আসলে ঠিক মতো ওনারা পরিচালনা করতে পারেন। কিন্তু আমাদের যদি এমন হয় যেটা মানে আমি যেটুকু শুনেছি যে ব্যারিস্টারি পড়তে বিভিন্ন চেম্বারে জয়েন করতে হয়, চেম্বারে জয়েন করার পরে সে চেম্বারের সিনিয়র থাকবেন। তারপরে যেমন আছে যে জজ কোর্টে যাবে শিক্ষানবিশ আইনজীবীরা, জজ সাহেবের ওইখানে একটা হাজিরা খাতা থাকবে শিক্ষানবিশ আইনজীবীদের জন্য।
যে কে কতদিন ওই কোর্টে হাজির হয়েছে। তারপরে যখন তারা বার কাউন্সিলে এটা জমা দিবে, সেই হিসেবে একটা ইন্টারভিউ হবে, জাস্ট একটা ভাইবার মতো হবে। ভাইভাতে যদি বোঝা যায় যে তার যে রিপোর্ট গুলি আছে, তার কোর্টের হাজিরা, তার চেম্বারের হাজিরা, তার সিনিয়রের প্রত্যয়নপত্র, এইসবের সাথে তার ভাইবা যদি মিলে যায়, তাহলে তাকে সনদ দিতে কোনো সমস্যা আছে বলে আমি মনে করি না। আমার কাছে মনে হয় যে এইটা একটা সিস্টেম হতে পারে যে 1 বছর শিক্ষানবিশ থাকবে, সে 1 বছরের মধ্যে সিনিয়রের একটা প্রত্যয়নপত্র থাকতে হবে যে রেগুলার সে আমার চেম্বারে কাজ করেছে। কোর্টে, যে কোর্টে একাধিক জজ হতে পারে, একজন জজ হতে পারে, তারা একটা হাজিরা থাকবে, সেখানে হাজিরার ওই চার্টটা তারা নিয়ে জমা দেবে। এই দুইটার উপরে ডিপেন্ড বার কাউন্সিল একটা ভাইবা নিবে। এমন হতে পারে যে আমি সিভিল করব না, আমি ক্রিমিনাল প্র্যাকটিস করেছি, ক্রিমিনালের উপরে তারা আমাকে ভাইবা নিবে। আমি যদি সেখানে দেখা যায় যে আমার সিনিয়রের প্রত্যয়নপত্র আমার কোর্টের হাজিরার সাথে মিলে যাচ্ছে আমার ভাইবা, তাহলে তার এখানে বোঝাই যাচ্ছে যে এটা আমার জেনুইন। সেই ক্ষেত্রে আমাকে সনদ দেওয়াটা আমি মনে করি যে মানে ব্যত্যয় ঘটবে না। এটা আপনারা একটা মানে এটা একটা প্রসেস আপনারা জারি করতে পারেন, আপনাদের পদ্ধতির মধ্যে নিতে পারেন। আর যেহেতু হচ্ছে আপনাদের এটা সবার স্তরের মানুষ মনে আনমিউট করা। তুমি তোবারক সাহেবের ওইটা মিউট তুমি মিউট করে দাও। হ্যাঁ, এবার শোনা যাচ্ছে। এখন আমি আর বেশি কথা বলবো না। আমার কাছে মনে হচ্ছে যে এই হচ্ছে পদ্ধতি। আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনাদের দাবি দেওয়ার মধ্যে আপনারা এই কথাটাও বলবেন যে আইন শিক্ষা একটা কারিগরি শিক্ষা, এই শিক্ষা হাতে কলমে শিখতে হয়। এটার জন্য আমার বই খাতার দরকার নেই। আমি এমন অনেক ব্যারিস্টারকে দেখেছি আমার সাথে পাশ করেছে, আইনের কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না, কারণ তারা ব্যারিস্টারি করেছে কোম্পানি মেটার নিয়ে, তারা ব্যারিস্টারি করেছে ক্রিমিনোলজি নিয়ে, যে কোনো একটা বিষয় নিয়ে। কাজে আইন পেশাটা একটা বিচিত্র পেশা। এই পেশার মধ্যে কি, আমি ছোট্ট একটা আমার ব্যক্তিগত উপলব্ধি বলে আমি শেষ করব যে আমি যখন জজ কোর্টে জয়েন করি তখন আমি ভেবেছি যে আমি তো ক্রিমিনাল কেস করবো, আর ক্রিমিনাল কেস করে আমি এক একটা কেসে 50,000 1 লাখ টাকা ফিস পাবো, আর 4 বছরের মধ্যে আমার অনেক টাকা হয়ে যাবে, আমি তারপরে ব্যারিস্টারি করে ফেলবো। তারপরে এখন 20 বছর পরে মনে হচ্ছে আমি যদি কালকে রিক্সা ভাড়াটা কি আমার জোগাড় হবে। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল সিচুয়েশন, এটা আমরা মনে করতেই পারি। আমরা প্রশাসন শুরু করার আগে আমাদের অনেক রকম স্বপ্ন থাকে, সেই স্বপ্নটা বাস্তবায়ন করতে গেলে আমাদের অনেক কষ্ট করতে হবে। এটাও যেমন সত্যি, তেমন আমাদের সিনিয়রদেরকে, আমাদের জুনিয়রদেরকে সাহায্য করতে হবে। সেই ক্ষেত্রে আমি মনে করি যে আপনাদের এই একটা মানে একটা দাবি, আর দ্বিতীয়ত আপনাদের দাবির সাথে এটা আপনারা অবশ্যই আমার মনে হয় বলা উচিত যে যেহেতু এটা একটা কারিগরি শিক্ষা, হাতে কলমে শিখতে হবে, সেই ক্ষেত্রে বার কাউন্সিলের 3 ধাপের পরীক্ষার কোনো প্রয়োজন নেই, জাস্ট একটা ভাইবা করে নিলেই যথেষ্ট। তার আগে ওনারা 1 বছরের ডাটা দেখবে, 1 বছরের পারফরমেন্স দেখবে, এর বাইরে আর কিছু আমার মনে হয় না প্রয়োজন আছে। আপনাদের আন্দোলনের সফলতা কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। হ্যাঁ, ধন্যবাদ আইনুন নাহার সিদ্দিকা লিপি আপাকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। আমরা আমাদের আসলে আরো সিনিয়রকে আশা করেছিলাম আজকে আমাদের সাথে যুক্ত হবে, হয়তো অনেকের ব্যস্ততার জন্য আমাদের সাথে যুক্ত হতে পারে নাই, কিন্তু আমরা হচ্ছে পরবর্তীতে আবার যখন একটা কর্মসূচি করব তাদের হচ্ছে যুক্ত করার চেষ্টা করব। আর আজকে আমাদের যে আলোচনার বিষয়গুলো এখানে উঠে আসছে আমরা সেগুলো হচ্ছে তাদের জানানোর চেষ্টা করব, যারা বার কাউন্সিলের সাথে সরাসরি জড়িত আছে তাদেরকে। তো এই পর্যায়ে আমাদের সংগঠনের সদস্য সচিব কফিল উদ্দিন মোহাম্মদকে আমি কিছু বলার জন্য অনুরোধ করছি।
আচ্ছা, আমি আপনাদের কাছে একটু ছুটি চাচ্ছি। হ্যাঁ আমার হ্যাঁ কাজ আছে, আমি পারলে আরেকবার জয়েন করবো। হ্যাঁ, হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। সবাইকে বসন্তের শুভেচ্ছা। আমি খুব দেরিতে আসলে জয়েন করেছি, এই জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে নিচ্ছি। আহ, যেহেতু আমি গ্রামে ছিলাম এবং গ্রাম থেকে আসার পরেই হচ্ছে জয়েন করতে হয়েছে, সেই জন্য আমি জয়েন করতে একটু দেরি হয়েছিল। সেটা আপনারা আন্তরিক মানে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আরেকটা বিষয় বলি, আমাদের প্রারম্ভিক বক্তব্যে হয়তো আমাদের যিনি আজকে সঞ্চালনা করছেন, আমাদের সংগঠনের জয়েন্ট কনভেনার রুমি আপা নিঃসন্দেহে আমাদের দাবি দেওয়া নিয়ে বলেছেন। আমি আসলে দাবি দেওয়ার বিষয়ে খুব একটা বক্তব্য দেব না, আমি নিজের বাস্তব কিছু অভিজ্ঞতা থেকে কিছু কথা শেয়ার করতে চাই। যেটা হচ্ছে খুব সমস্যা হয়ে যাচ্ছে আমাদের সিনিয়রদের, হয়তো আমরা শুরুতে না দিয়ে শেষে দেওয়াটা বেটার ছিল, কারণ সিনিয়ররা আসলে তারা বক্তব্য দিয়ে বের হয়ে যাচ্ছেন। আমরা আসলে আমাদের যে দুঃখের কথাগুলো, আমাদের যে কষ্টের কথাগুলো বা আমাদের যে ভোগান্তির কথাগুলো, এটা তো আমরা আসলে সিনিয়রদেরকেই শোনাতে চাই এবং তাদের কাছ থেকে আমরা একটা কার্যকর পরামর্শ চাই যে আসলে এটা থেকে উত্তরণের উপায়টা আসলে কি। কিন্তু দেখা গেল যে আমাদের সিনিয়ররা তাদের বক্তব্যগুলো দিয়েই আসলে তারা হচ্ছে লিড করে নিচ্ছেন আর কি। জি মোহাম্মদ, যাই হোক, আপনাকে বলছি যে আমাদের হচ্ছে এক অ্যাডভোকেট সিনিয়র আইনজীবী তবারক ভাই হচ্ছে আমাদের কথা শুনছে। ঠিক আছে, সে ভিডিওতে নাই, অডিওতে আছে, আপনি বলেন, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, না না, তবরক স্যার তো আছে, দেখা যাচ্ছে। যেটা বলছিলাম, আজকে হচ্ছে আমার একটা মানে একটা নির্দিষ্টভাবে বলা যায় আমার ল গ্রাজুয়েট, আমি এলএলবি অনার্স কোর্স শেষ করার আজকে 3 বছর হয়ে গেল। এবং একটা দুঃখের বিষয় হচ্ছে, আমি যখন লতে ভর্তি হই তখন আমার বাবার একটা ধারণা ছিল যে আইন পেশাটা হচ্ছে একটা স্বাধীন পেশা, এবং বাবা কখনোই চায় নাই যে আমি আইন পেশায় আসি। কিন্তু যেহেতু স্বাধীন পেশা, আমার বাবার কথা ছিল যে আমি হচ্ছে কারো কাছে দেন দরবার করতে পারবো না, তোমার চাকরির জন্য কোথাও যাইতে পারবো না, তুমি এমন প্রফেশন চুজ করতে হবে যেটাতে হচ্ছে কারো কাছে দেন দরবার করার বিষয় নাই। সেই জায়গা থেকে আমরা অনেকেই এখানে, আমার মনে হয় যারা ল পড়েন তারা অনেকেই ল বিষয়টা চয়েস করেন এই জন্য যে আইন পেশাটাই হচ্ছে একটা স্বাধীন প্রফেশন, যেখানে হচ্ছে আমাকে আসলে কারোর কাছে তদবির করার বিষয় না। আমি পড়াশোনা করলে নিজের প্রফেশনটা চয়েস করে নিতে পারবো। অন্যদিকে আইন পড়ে হচ্ছে আবার অন্যান্য পেশায় যাওয়া যায়। কিন্তু আমার যেহেতু লয়ার হওয়ার ইচ্ছা ছিল, আহ নিজের দেশের গরিব মানুষকে হোক আর যাই হোক, এখনো যেটা করছি আর কি, সেটা তাদেরকে সেবা দেওয়ার যে একটা ইচ্ছা ছিল, সেই ইচ্ছা থেকে আমি আইনজীবী হব এই জিনিসটাকে হচ্ছে মাথায় রেখেছিলাম। কিন্তু যখন দেখা যায় যে আমার বাংলাদেশ বার কাউন্সিলের ব্যর্থতার কারণে আমি 3 বছর পূর্বে গ্রাজুয়েশন শেষ করার পর আসলে খুব হতাশা জন্ম নেয়। এবং আমার মনে হয় এটা শুধু আমার না, আমরা যদি দেখি 2017 সালে সর্বশেষ যে বার কাউন্সিল পূর্ণাঙ্গ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল, সেই 17 সাল থেকে যারা অকৃতকার্য হয়েছিলেন তাদের অবস্থাটা কি, কিংবা যারা 2015 সালে পরীক্ষায় অকৃতকার্য হয়ে 17 সালে অকৃতকার্য হয়েছেন তাদের অবস্থাটা কি। এই যে যুগ যুগ ধরে দিনের পর দিন বছরের পর বছর যে শিক্ষানবিশ এই পরিচয়টা বহন করে চলা, এটা আসলে খুবই কষ্টের বিষয়। আমরা তো অন্যান্য বিষয়, লিপিয়াপা একটু আগে বলেছিলেন যে বিশেষায়িত প্রফেশন বা সেইটার মধ্যে মেডিকেলের কথা বলেছেন, ইঞ্জিনিয়ারিং এর কথা বলেছেন, সেইভাবে উনি আইনজীবীদের কথা উল্লেখ করেছেন। আমরা দেখতে পাই যে আমি যদি আমার উদাহরণে দিই, আমার গ্রাজুয়েশন শেষ হওয়ার পূর্বের বছর যেই ছেলেটি সিএসসি বা সিভিল ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হয়েছেন, তিনি অলরেডি কিন্তু ইঞ্জিনিয়ার নামের আগে যুক্ত করে ফেলেছেন। কারণ তাদের আসলে এরকম কোনো পরীক্ষার বাধ্যবাধকতা বা আইএবি কোড থাকলে বা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের কোড থাকলে সেটা সম্ভব হয়। কিন্তু আমরা দেখতে পাই আমরা যারা লয়ার স্টুডেন্ট, আমাদের ক্ষেত্রে এই বিষয়গুলো নাই। যেহেতু বার কাউন্সিল একটা মানে আইনজীবী কিভাবে আমরা হব সেই বিষয়টা বার কাউন্সিল অর্ডিন্যান্সেই বলা আছে। সেই অর্ডিন্যান্স অনুযায়ী যেহেতু আমাদের নির্দিষ্ট কিছু গণ্ডির মাধ্যমে, পরীক্ষা পদ্ধতির মাধ্যমে পরীক্ষা দিয়ে তারপরে উকিল হইতে হয়, নিজের নামের আগে আইনজীবী যুক্ত করতে হয়, সেটাও আমরা মেনে নিয়েছিলাম। কিন্তু যখন দেখি আমরা বার কাউন্সিল যারা আইনজীবী
তৈরি করেন, আইনজীবীদের সনদ প্রদান করেন, সেই বার কাউন্সিলে আইনের তোয়াক্কা করেন না। কেননা আমরা দেখি বাংলাদেশের যে হাইকোর্টের একটা রিটেন নিষ্পত্তি করার সময় হাইকোর্ট নির্দিষ্টভাবে বলে দিয়েছেন, নির্দেশ দিয়েছেন যে বার কাউন্সিলকে অন্তত প্রতি বছর একবার করে পরীক্ষা অনুষ্ঠিত করতে হবে। এটা খুব সম্ভবত দারুল ইসলাম বিশ্ববিদ্যালয় সংক্রান্ত যে মামলার রিট পিটিশন, সেই পিটিশনে এইরকম একটা নির্দেশনা বাংলাদেশ হাইকোর্ট, মহামান্য হাইকোর্ট দিয়েছিলেন। কিন্তু আমরা দেখি আজ অবধি সেটার আসলে কোনো বাস্তবায়ন হয় নাই। এখন বিষয় হচ্ছে, বিচারপতি যদি অবিচার করেন তাহলে আসলে আমরা বিচার দেব কার কাছে? আমরা যখন গণমানুষ, আমরা যখন সাধারণ নাগরিক কোনো অপরাধ করে তার জন্য আদালতের দ্বারস্থ হই, কিন্তু আদালত যখন আমাকে ন্যায় বিচার থেকে বঞ্চিত করে, আমি এখানে আদালত বলতে বার কাউন্সিলকে বুঝাচ্ছি যে বার কাউন্সিল আমার সনদ দেওয়ার কথা, সেই বার কাউন্সিল দিনের পর দিন, বছরের পর বছর চলে যায়, তারা আসলে আমাকে সনদের নিশ্চয়তা দিতে পারছে না। আমার যে পরিচয়, সেই পরিচয়ের নিশ্চয়তা তারা দিতে পারছে না। এখানে সিনিয়ররা বেশ কিছু কথা বলেছেন, আমি মনোযোগ সহকারে শুনেছি। এর মধ্যে লিপি আপা সর্বশেষ যেটা বলেছেন যে আমাদের কনভিন্স যেটা দেওয়া হয় বা আমাদের যে সম্মানী সিনিয়ররা দেন, আসলে আমরা এটা দাবি করতে পারি কিনা বা আমাদের দাবি নামা এটা যুক্ত হতে পারে কিনা, আমরা আসলে এটা আসলে ভেবে দেখার দরকার। কারণ হচ্ছে সব সিনিয়রের আসলে অ্যাবিলিটি সমান না। আমি লিপি আপার সাথে এই ব্যাপারে একমত, কিন্তু আবার এটাও বিজ্ঞ সিনিয়রদের আসলে বোঝা উচিত, কোন সহকারী কোন অ্যাসোসিয়েট যদি তার চেম্বারে কাজ করেন, তাহলে তাকে যে কোর্টে যাতায়াত ভাড়া সেটা অন্তত সিনিয়ররা বহন করা উচিত। শুধু তাই নয়, যেহেতু আমরা শিক্ষানবিশ, আমাদের আসলে আয়ের কোনো উৎস নাই, সেই জায়গা থেকে বছরের পর বছর আমরা তো পরিবারের বোঝা হয়ে থাকতে পারি না। এখানে আমরা অনেকেই আছি যারা হচ্ছে আসলে পরিবার চালাতে হয়, আসলে তারা কিভাবে জীবন যাপন করেন এটা বিজ্ঞ সিনিয়র আইনজীবীরা ভাববেন, এবং আমাদের যে বার কাউন্সিল আছেন, বার কাউন্সিলের যারা কর্মকর্তা আছেন তারাও অন্তত ভেবে দেখবেন। আরেকটা বিষয় এখানে যুক্ত করি, সেটা হচ্ছে আমরা কিছু রাজনৈতিক আলাপ ও আলোচনা এখানে এসেছে, সেই জায়গা থেকে বলি, বর্তমান যে সরকার, সেই সরকার 2008 সালে যখন নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন, তখন তাদের অন্যতম একটা প্রতিশ্রুতি ছিলেন যে ঘরে ঘরে চাকরি তারা প্রদান করবে। কিন্তু আমরা দেখি 2013 সাল পর্যন্ত আইনজীবীদের নিবন্ধন যে পরীক্ষা, সেই পরীক্ষাটা মোটামুটি নিয়মিত হলেও 2014 সালে যে তাদের ভোট ডাকাতের নির্বাচন, একতরফা নির্বাচন, সেই নির্বাচনের পরবর্তী সময় থেকে আসলে বার কাউন্সিল পরীক্ষাগুলো আসলে নিয়মিত হচ্ছে না। এবং আমরা এটা আরো দেখি যে 2014 সালের পর খুব সম্ভবত যে বাংলাদেশ বার কাউন্সিল, সেখানে আওয়ামী লীগেরই সংখ্যাগরিষ্ঠতা ছিল। এবং বর্তমানে যে বার কাউন্সিল আছেন, শ্রদ্ধেয় যে বার কাউন্সিল চলছে, বার কাউন্সিলের সহসভাপতি, মহাসচিব, এনারা সবাই মূলত হচ্ছে আসলে ক্ষমতাসীন দলের লোক আর কি, আমরা যদি রাজনৈতিক পরিচয় দেখি। তারপর কেন যে এই সময়টায় যে আমরা তো আসলে চাকরি চাই না, আমরা আসলে আমাদের সনদ চাই। আমাদের সনদ হইলে যেটা হবে, আমাদের কোর্টে দাঁড়ানোর একটা সুযোগ তৈরি হবে, নিজের প্রফেশনে নিজে প্রবেশ করতে পারবো। আমি কারো কাছে ভিক্ষা চাই না, আমি আমার অধিকার চাই। সেই অধিকারটা কি? আমার সনদের অধিকার। সেই অধিকারটা আমি যখন নিশ্চিত করতে পারি না, তখন আসলে আমার মুভমেন্ট করা বা অধিকার যদি খর্ব হয়, সেক্ষেত্রে আন্দোলনের বিকল্প আসলে কিছু থাকে না। আরেকটা বিষয় এখানে যুক্ত করি যে আমরা কয়েকদিন আগে, গত বছরও দেখেছি, এর আগের বছরও দেখেছি, বেশ কিছু লোকাল বার থেকে আসলে কিছু নোটিশ প্রদান করা হয়েছিল যে শিক্ষানবিশ আইনজীবীদের সংক্রান্ত কিছু নোটিশ, যেখানে বলা হয়েছিল যে যেসব শিক্ষানবিশ কাল 6 মাস অতিক্রান্ত হয়েছে, তারা যাতে আসলে কোর্ট প্রাঙ্গণে না আসেন। এবং অনেকগুলা লোকাল বারে এমনও, মানে আমি খুব সম্ভবত নোয়াখালী ডিস্ট্রিক্ট বার এবং আমরা বাগেরহাটে দেখেছিলাম, খুলনায় দেখেছিলাম, রাজশাহীতে দেখেছিলাম যে এইরকম কিছু নির্দেশনা দিয়েছিলেন যে শিক্ষানবিশ আইনজীবী যাদের শিক্ষানবিশ কাল 6 মাস অতিক্রান্ত হয়েছে, তারা যদি কোর্ট চত্বরে আসে তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তাহলে এই যদি অবস্থা হয়, আসলে শিক্ষানবিশ কাল তারা মেনে নিচ্ছেন 6 মাস, বার কাউন্সিলের যে রুলস এন্ড অর্ডার আছে, সেই অর্ডার অনুযায়ী শিক্ষানবিশ কাল 6 মাস, কিন্তু আমার আসলে পরীক্ষাটা কেন 6 মাসে হচ্ছে না? এই প্রশ্নটা আমি কার কাছে করব? এখন বার কাউন্সিলের যে সীমাহীন ব্যর্থতা, বার কাউন্সিলের যেই আইনজীবী পরীক্ষা গ্রহণের গাফিলতি, সেটার দায়ভার আসলে কে নেবে? এটা থেকে উত্তরণের আসলে উপায় কি? আমরা 4 দফা দাবি দিয়েছি, এই দাবির পরিপ্রেক্ষিতে আসলে
অনেক কিছুই পরিবর্তন করা সম্ভব বলে আমি মনে করি, এবং আমাদের সিনিয়ররা অনেকেই আমাদের সাথে একাত্মতা পোষণ করেছেন। শুধু একাত্মতা পোষণ না, আমরা আগামী দিনের যে আমাদের লড়াই সংগ্রাম থাকবে, আগামী দিনে আমাদের যেই দাবি দেওয়া এবং বার কাউন্সিলের শুধু আমাদের দাবি দেওয়া না, আমি শুধু একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে আমাদের দাবি দেওয়া চেয়ে বড় কথা হচ্ছে নিয়মিত ভাবে বার কাউন্সিল পরীক্ষা অনুষ্ঠিত করা। এখানে আমরা 1 বছর মেয়াদী শিক্ষানবিশকালের কথা বলেছি এবং অ্যাসাইনমেন্টের মাধ্যমে বা কেস স্টাডির মাধ্যমে সেটা করা যেতে পারে বলে আমরা মত দিয়েছি, কিন্তু আমাদের মতই যে বার কাউন্সিল মেনে নিবেন বিষয়টা এমন না। শুধু আমরা এটা বলতে চাই যে নিয়মিত পরীক্ষা হচ্ছে, এটা নিশ্চয়তা হোক। পরবর্তীতে হয়তো সময় বলে দেবে আসলে পরীক্ষা পদ্ধতি আমরা এরকম একটা হয়তো দাবি তুলেছি, এই দাবিটা ভবিষ্যতে বলে দেবে যে আমাদের দাবির যৌক্তিকতা কতটুকু। আর একটা জিনিস বলে শেষ করব, সেটা হচ্ছে আমাদের বার কাউন্সিল বর্তমান যে এনরোলমেন্ট কমিটি আছে, এই এনরোলমেন্ট কমিটির যিনি সম্মানিত চেয়ারম্যান জাস্টিস নুরুজ্জামান ননী স্যার তার একটা বক্তব্যে বলেছেন যে তিনি হচ্ছে দক্ষ আইনজীবী তৈরি করতে বদ্ধপরিকর এবং প্রতিজ্ঞাবদ্ধ। সেই জন্য আমরা দেখি যে বিগত সময়ে যে প্রশ্ন প্রণয়ন বার কাউন্সিল পরীক্ষার প্রশ্ন প্রণয়ন, সেই পরীক্ষার প্রশ্ন প্রণয়নের সাথে বর্তমানে যেই আমরা এবার যারা 2021-এ আসলে পরীক্ষা দিয়েছি তাদের প্রশ্নের সাথে বেশ কিছু তারতম্য রয়েছে। প্রশ্নপত্র নিয়ে আমার খুব একটা বলার বিষয় নাই, কিন্তু আমি বিনয়ের সাথে বলবো যে শিক্ষানবিশরা নিয়মিত ভাবে কোর্টে যাতায়াত করতে পারছেন কিনা, তারা নিয়মিত ভাবে কেস স্টাডি করতে পারছেন কিনা, তারা নিয়মিত মামলা পরিচালনা সংক্রান্ত কাজের সাথে যুক্ত হতে পারছেন কিনা, এইসবের নিশ্চয়তা প্রদান না করে তিনি আসলে কোনো মতেই দক্ষ আইনজীবী তৈরি করতে পারবেন না, আইনজীবীদের দক্ষতা নিশ্চিত করতে পারবেন না। শুধুমাত্র পরীক্ষার মাধ্যমে মানে পরীক্ষায় দক্ষ শিক্ষার্থী তৈরি করা সম্ভব বা দক্ষ পেশাজীবী তৈরি করা সম্ভব, এই বিষয়ের সাথে আমি সম্পূর্ণ দ্বিমত পোষণ করি। কেননা আমরা দেখি আমাদের যদি আপনার পাবলিক পরীক্ষা দেখেন, পাবলিক পরীক্ষায় দক্ষতা বৃদ্ধির জন্য সরকার কি করলেন, সৃজনশীল পদ্ধতি প্রণয়ন করলেন, বলেছিলেন যে এটার মাধ্যমে শিক্ষার্থীরা আরো বেশি দক্ষ হয়ে উঠবে, কিন্তু আমরা দেখলাম যে আসলে সেটা আসলে কতটুকু দক্ষতা অর্জিত হয়েছে। আমরা দেখলাম যে INGPA 5 প্রজন্ম তৈরি হয়েছে। তা আমরা আসলে আমাদের আইনজীবীদের মাঝে এইরকম তৈরি হোক, এটা আমরা চাই না। আমি স্পষ্টভাবে বলতে চাই এবং বার কাউন্সিলের বিজ্ঞ সিনিয়রদের উদ্দেশ্যে একটু বলতে চাই, বিনয়ের সাথে বলতে চাই যে স্যার এইভাবে আপনারা পরীক্ষা পদ্ধতি কঠিন করে আসলে দক্ষ আইনজীবী তৈরি করতে পারবেন না, বরঞ্চ আমাদেরকে কোর্টে কাজ করার সুযোগ দিন, যেটা আমরা আমাদের দাবি নামায় বলেছি পর্যন্ত নির্দিষ্ট স্তর পর্যন্ত মামলা পরিচালনার ক্ষেত্রে শিক্ষানবিশদেরকে সুযোগ প্রদান করতে হবে। আপনার একটা বেল পিটিশন, আপনার একটা এই কি বলে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন, এটা শিক্ষানবিশরা তৈরি করতে পারে এবং এটা যদি বার কাউন্সিল তদারকি করে যে সেই শিক্ষানবিশ এই স্তর পর্যন্ত এখানে ছিলেন কিনা, এই কাজের সাথে যুক্ত ছিলেন কিনা, সেই ক্ষেত্রে আসলে কেবলমাত্র আমাদের আগামী দিনে দক্ষ আইনজীবী তৈরি। আজকে যারা আমাদের সাথে সিনিয়ররা যুক্ত হয়েছেন তাদের প্রতি আবারও বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপছি, এবং আগামী দিনে আমাদের যে আন্দোলন সংগ্রাম, সেই আন্দোলন সংগ্রামে তারা আমাদের পাশে থাকবেন, আমাদেরকে তাদের মূল্যবান মতামত এবং পরামর্শ দিয়ে আমাদের আন্দোলনকে সামনের দিকে এগিয়ে নিতে তারা পাশে থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ কবিরউদ্দিন মোহাম্মদ শান্তকে। এই পর্যায়ে আমরা আসলে মিটিং শেষ করব। আমাদের দীর্ঘ 1.5 ঘন্টা হয়ে গেছে আমরা মিটিং পরিচালনা করছি। এমডি মাসুম বিল্লাহ, আপনি কিছু বলবেন? শিক্ষানবিশ আইনজীবী এমডি মাসুম বিল্লাহ। আমাদের সাথে বোধহয় নাই। আচ্ছা আচ্ছা, এই পর্যায়ে আমাদের অভিভাবক প্রতিনিধি। না ম্যাম আছে, আসলে আমার নেটওয়ার্কের সমস্যা। তুমি আচ্ছা আছেন আপনি? গ্রাম সাইডে আছি তো ম্যাম। আচ্ছা, আপনি কিছু বলবেন?
জি না ম্যাম, আমার কিছু বলার নাই। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, এই পর্যায়ে আমাদের সাথে আছে আমাদের একজন অভিভাবক পলাশ কুণ্ডু, আমি তাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আপনি আনমিউট করে কথা বলেন। শুনতে পাচ্ছেন আমাকে? ধন্যবাদ সকলকে। শোনা যাচ্ছে আইনজীবী সনদ অধিকার আন্দোলনের আজকে হ্যাঁ, যারা সংযুক্ত আছে এবং যারা রেকর্ড দেখবেন বা দেখছেন সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। আমি একজন ভুক্তভোগী অভিভাবক হিসেবে যে কথাটি খুব জোরে সোরে বলতে চাই সেটা হলো বাংলাদেশে কর্মসংস্থানের যে অভাব, অনিন্দ আরিফ একটি তথ্য দিয়ে গেছেন। কোভিড-19 এর কারণে আমি যে কর্মহীন হয়ে পড়বে আমাদের বাংলাদেশের যুবকেরা, সেই জায়গা থেকে ফিরে আসতে গেলে সেখান থেকে কিছুটা ব্যাকআপ পেতে গেলে আইন পেশায় যারা বলা যায় যে চ্যানেলে আছে, যারা আইন পেশায় আসতে চায়, দীর্ঘদিন ধরে আইন পেশার সাথে সংযুক্ত আছে, তাদেরকে সনদ প্রদানের মধ্য দিয়ে বাংলাদেশের একটি ব্যাপক সংখ্যক বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা সরকার করে দিতে পারে। আজকের আলোচনার প্রথম বক্তা অধ্যাপক আকমল হোসেন, তার কথা ধরেই আমি যে একটি কথা বলতে চাই সেটা হলো আমাদের দেশের সন্তানেরা তারা পিএসসি, জেএসসি, এসএসসি, উচ্চ মাধ্যমিক, তারপরে উচ্চশিক্ষায় পরীক্ষার মধ্য দিয়ে একটি সরকারি ব্যবস্থাপনায়, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দিষ্ট ব্যবস্থাপনায় শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে তাদের মেধার পরিচয় দিয়ে নিঃসন্দেহে পরীক্ষা দিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তারপরে জাতীয় বিশ্ববিদ্যালয় হোক, বিশ্ববিদ্যালয় হোক, উচ্চতর ডিগ্রি জন্য আবার আইন বিষয়ে লেখাপড়া করে। এরা সরকারের এই যে পদ্ধতি, এই পদ্ধতির মধ্যে লেখাপড়া শেষ করার পরে সরকারের ভেতরে আর একটা সরকারের কাছে জবাবদিহিতা করতে হয়। আমার কাছে আমি একজন অভিভাবক হিসেবে মনে হয় যে এর ভেতরে অনেকটা মানে নতুন করে আইনজীবী যাতে তৈরি না হয় তার একটি কৌশল, সিনিয়র আইনজীবীদের একটি কৌশল এবং সরকারকে বিপাকে ফেলা না, সর্বোপরি কিছু বিজ্ঞ আইনজীবীরা কৌশলে সরকারকে বিপাকে ফেলে। এক্ষেত্রে আমি আজকে সরকারকে, আইন মন্ত্রণালয়কে আমি আপনাদের মাধ্যমে আমি একজন অভিভাবক হিসেবে জানাতে চাই, আমাদের পরিবার থেকে অত্যন্ত কষ্টকর অর্জিত অর্থ দিয়ে একটি সন্তানকে আমরা এই পর্যায়ে পাঠিয়েছি। সামান্য একটি এনজিওর চাকরি দিতে গেলেও আজকে যে অবস্থার মধ্যে দিয়ে ওই আমার সন্তানকে যেতে হয়, সেখানে যে পরীক্ষা ব্যবস্থা, সেই পরীক্ষা ব্যবস্থা উত্তীর্ণ হওয়ার পরে আমার সন্তান বা আমার পরিবারের সন্তান একটি অর্থনৈতিক সাপোর্টের নিশ্চয়তা পায় যে মাস গেলে আমি এই বেতনটা পাবো। কিন্তু যেখানে আইন পেশার সনদ দিলে আমাকে কিন্তু সরকার সেই নিশ্চয়তা দিতে পারবে না যে সে মাসিক এত টাকা আয় করতে পারে, আমার সংসারে সে সেই অর্থ বা তার সংসার পরিচালনা করতে পারে। তার কর্মযোগ্যতা এবং তার দক্ষতার উপর নির্ভর করবে তার উপার্জন। সেক্ষেত্রে এতগুলো সারা জীবন লেখাপড়া করে এতগুলো অর্জনের পরে তার আর কি কি যোগ্যতার পরীক্ষা দিয়ে তাকে আইন পেশায় নিযুক্ত হতে হবে আমার বোধগম্য।
আমি আমার কথা এতটুকু বলবো, আমি একজন অভিভাবক হিসেবে আজকে এই সমাজোদ্ধার আন্দোলনের আপনারা যারা করছেন, আপনাদের প্রতি আমার সংহতি, পাশাপাশি আপনাদের মাধ্যমে আজকে গণপ্রজাতন্ত্রী সরকারকে আমি জানাতে চাই, যারা এই ব্যবস্থাকে কুক্ষিগত করে হাজার হাজার আইন পাশ করে বসে আছে যে ছেলে মেয়েরা, তাদেরকে আইন পেশা থেকে দূরে রেখে একটি জটিল ব্যবস্থাপনা তৈরি করে তাদেরকে দূরে রাখতে চায়। দূরে রেখে যারা সারা বাংলাদেশের আইন সেবা পেতে চায় তাদেরকেও যেমন ঠকানো হচ্ছে, বা তাদেরকে বলা যায় যে এক ধরনের কষ্ট যন্ত্রণার মধ্যে ফেলা হচ্ছে। পাশাপাশি এই আইন পরিষেবাটিকে আরো সুন্দরভাবে সাধারণ জনগণের জন্য তারা পরিষেবা দেওয়ার জন্য যে যোগ্যতা অভিজ্ঞতা দরকার, আপনারা সবাই পর্যন্ত বলেছেন যে দীর্ঘ অভিজ্ঞতার মধ্য দিয়ে একজন আইনজীবী, একজন সুন্দর আইনজীবী হিসাবে তার মেধার বিকাশ ঘটে। সে যদি প্র্যাকটিস করার অনুমতি না পায়, তাহলে একজন বিজ্ঞ আইনজীবী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে কিভাবে? তো সেই সুযোগ থেকে বঞ্চিত করে, আইন সেবা থেকে আমাদের সাধারণ জনগণকে বঞ্চিত করার যে কৌশল, সরকারকে বিপাকে ফেলার যে কৌশল, এই কৌশল যে বাংলাদেশ করছে, আইন মন্ত্রণালয়ের প্রতি আমার অনুরোধ, আপনারা আরো গভীরভাবে খতিয়ে দেখে এটাকে আরো যুগোপযোগী এবং আজকে যারা আইনজীবী সনদ অধিকার আন্দোলন করছেন তাদের যুক্তিযুক্ত যে যুক্তিগুলো, সেটাকে আলোচনা এবং তাদের সঙ্গে মত বিনিময়ের মধ্য দিয়ে একটি সুন্দর পথ বাতলে দেওয়ার মধ্য দিয়ে একটি সুন্দর আইন ব্যবস্থাপনা তৈরি করবেন, এই আশাবাদ রেখে আপনাদের আন্দোলনের প্রতি আমি সহমত জ্ঞাপন করে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ অভিভাবক প্রতিনিধি পলাশ কুণ্ডকে। আমরা আমাদের মিটিং শেষ করব। এখন হচ্ছে আমাদের যারা সিনিয়র ছিল তারা কেউ আমাদের সাথে যুক্ত নাই। কফিল উদ্দিন কি আছেন? আমরা কিছু কথা বলে, সুজন ভাই আপনি আনমিউট করেন, আমরা হচ্ছে মিটিং এখন করে দিব। রেকর্ডিং বন্ধ করো। শেষ মিটিং, সভাপতি বক্তব্য আছে না? সভাপতি বক্তব্য রাখবো, আমি শেষ করে দেবো সেটা বলতেছি। আনমিউট করেন সুজন ভাই, আনমিউট করেন। সভাপতি প্রথম বক্তব্য দিচ্ছে। হ্যালো, শুনতে পাচ্ছেন? আর বক্তব্য দেওয়ার কেউ নাই, ঠিক আছে? এখন আপনি বলেন, বলে হচ্ছে সবাই শেষ করে দেন। ধন্যবাদ। শিক্ষানবিশ বন্ধু রুমি রহমান দীর্ঘ সময় আমাদের আলোচনায় অংশগ্রহণ করেছিলেন। দেশের খ্যাতনামা আইনজীবীগণ, শিক্ষক, সাংবাদিক, শিক্ষানবিশ, ছাত্র বন্ধুরা, সবাইকে আইনজীবী সনদ অধিকার আন্দোলনের পক্ষ থেকে কৃতজ্ঞতা, ভালোবাসা এবং শ্রদ্ধা জানাই। এবং তারা আমাদের দাবির সাথে একমত হয়েছেন এবং কিছু বিষয়ে তারা সংযোজনী বিয়োজনীর কথা বলছেন। তবে সেই জায়গা থেকে আমি বিনয়ের সাথে বলতে পারি, আমাদের সংগঠনের পক্ষ থেকে বিনয়ের সাথে আমরা বলতে পারি, আমাদের দাবি বক্তব্য খুবই যৌক্তিক। এই জায়গায় যদি কেউ আমাদের সাথে বসেন, কথা বলেন, আমরা যদি কেউ বুঝতে কারো অসুবিধা থাকে আমরা বসবো। আমাদের দাবি কখনোই কোনোভাবেই অযৌক্তিক বলার সুযোগ নাই। আমরা যে 4 দফা দিয়েছি, এটা 4 দফা শুধু দাবি না, এই 4 দফা হচ্ছে বর্তমান যে প্রচলিত পদ্ধতি, সেই পদ্ধতির বিকল্প একটি পদ্ধতি, যে পদ্ধতিতে একজন আইনের শিক্ষার্থী, শিক্ষানবিশ আইনজীবী, তাকে ছাঁটাই করা যাবে না। একজন আইন পড়া ছাত্র নিদেন পক্ষে স্বপ্নই সে আইনজীবী হবে, কিন্তু বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতি তার আইনজীবী হওয়ার যে স্বাভাবিক স্বপ্ন, সেই স্বপ্নকে পরিস্থিতির মারপেছে খুন হয়ে যাচ্ছে। তো অতএব আমাদের এই দাবি এখনই প্রাসঙ্গিক এবং খুবই প্রাসঙ্গিক, এবং এই দাবির বাস্তবায়ন খুবই জরুরি,
অনতিবিলম্বে এই দাবি বাস্তবায়ন করা দরকার। আমাদের সিনিয়রগণ বলার চেষ্টা করেছেন যে বিশেষ করে সম্মানী ফির ব্যাপারে আমরা কোনো ভাতা দাবি করছি না, আমরা চাচ্ছি সম্মানী ফি কাজের বিনিময়ে। আমরা আমাদের দাবিতে বলেছি যে মামলায় একটি স্তরে শিক্ষানবিশদের অংশগ্রহণের সুযোগ দিতে হবে এবং সে শিখবে, শেখার বিনিময়ে সে তার সম্মানী ভাতা পাবে। এইটার ব্যবস্থা বাংলাদেশ বার কাউন্সিলের মাধ্যমে, আইনজীবী সমিতির মাধ্যমে সিনিয়ররা করবে। তিনি যেমন প্রফেশনাল কন্ডাক্টের ব্যাপার আছে, বাংলাদেশ বার কাউন্সিলকে প্রফেশনাল কন্ডাক্ট সংশোধন করতে হবে। আমরা যে দাবি করছি আইন পেশা এবং শিক্ষার আমূল সংশোধন করতে হবে, এই জায়গাটা আমাদেরকে বুঝতে হবে। এই জায়গাটা বুঝতে পারলে আর সমস্যা নাই। কারণ এই যে পদ্ধতি, এই যে ফর্ম ফিল আপের কথা আপনারা জানেন, রেজিস্ট্রেশনের কথা জানেন, এই যে 3 ধাপের পদ্ধতিতে কত টাকা দিতে হয়, এতগুলো টাকা কেন নেওয়া হচ্ছে, কেন এই পরীক্ষা? আমরা পরিষ্কার করে বলছি এতগুলো পরীক্ষার দরকার নেই। পরীক্ষাটা হতে হবে সৃজনশীল। আমরা বলে দিছি সেই সৃজনশীল পরীক্ষাটা কি, অংশগ্রহণমূলক। আমরা বলছি যে 6 মাস না 1 বছর করা হোক শিক্ষানবিশকাল, কিন্তু সেই 1 বছর কালে সে কি করবে? নির্দিষ্ট কর্মশালায় অংশগ্রহণ করবে, সে প্রশিক্ষণে অংশগ্রহণ করবে, সে অ্যাসাইনমেন্টে অংশগ্রহণ করবে, সেই সাপেক্ষে তাকে আইনজীবী সনদ প্রদান করা হবে। এলএলবি শেষ পরীক্ষা, সে এলএলবি যথাযথভাবে করেছে কিনা, সে শিক্ষানবিশকালে সিনিয়রের তত্ত্বাবধানে ছিল কিনা, এই বিষয়টাকে ঝালিয়ে দেখা, এই বিষয়কে ভালোভাবে বোঝার জন্য বাংলাদেশ বার কাউন্সিল একটি অংশগ্রহণমূলক পরীক্ষার ব্যবস্থা নেবে, যে পরীক্ষায় কাউকে ছাঁটাই করা যাবে না। আমরা এটাও বলেছি যে আইনের ছাত্র সংখ্যা নির্দিষ্ট করা, কারণ বর্তমান যে প্রচলিত পরীক্ষা এটা হলো এক ধরনের বলা যায় কি যে গোড়া কেটে আগায় জল ঢালা। আপনি যে অ্যাভেলেবেল আইনের গ্রাজুয়েট তৈরি করছেন, সেখানে শিক্ষা বাণিজ্যিকীকরণের যে ধারার কথা বলছেন, যে অসাধু উপায়ে আইনের ছাত্র তৈরি হচ্ছে, এই সমস্ত বলছেন, হ্যাঁ বিনয়ের সাথে আমরা একমত, সেই জায়গাটা বন্ধ করেন। অহেতুক কেন শিক্ষানবিশদের পরীক্ষা চাপিয়ে দিবেন? পরীক্ষাটাই অযৌক্তিক। তারপরেও আমরা প্রচলিত কনভেনশনের প্রতি শ্রদ্ধা জানিয়ে, প্রথা রীতিনীতির প্রতি শ্রদ্ধা জানিয়ে, বার কাউন্সিলের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা বলছি যে অন্তত একটা পরীক্ষা দেয়া হোক। যে এটা অবশ্যই নিশ্চিত করতে হবে যিনি আইনের গ্রাজুয়েট, তার তার যদি ইচ্ছা হয় সে ওকালতি পেশায় আসবে এবং তার সিনিয়রের সাথে কাজের ভিত্তিতে 1 বছর শিক্ষানবিশকালের ভিত্তিতে শিক্ষানবিশি শেষে তাকে আইনে প্র্যাকটিস করার সুযোগ দিতে হবে। এখানে এই দাবি কোনোভাবেই এই দাবিকে অগ্রাহ্য করার সুযোগ নাই। যুক্তির বিচারে আমরা যুক্তি করে দাবি প্রণয়ন করেছি। আমাদের এই দাবির সাথে সারা দেশের বিজ্ঞ সিনিয়র নেতৃবৃন্দ, আমাদের সারা দেশের আইনের শিক্ষক, অভিভাবক, শিক্ষানবিশগণ সবাই আছে। যুক্তির ভিত্তিতে আমরা আন্দোলন